দেখো আমরা যেমন বলেছিলাম যে আগের দিন পর্যন্ত মেল পার্টটা টোটালটা কমপ্লিট করা হয়েছে, মানে আপ টু স্ট্রাকচার অফ স্পাম এই পর্যন্ত মনে হয় হয়েছিল। তো আজকে ফিমেল পার্টটা শুরু হবে, ঠিক যেমন করে মেল পার্টটা হয়েছিল ফিমেল পার্টটা তেমন ভাবে কভার হবে। ওকে, দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি রয়েছে? ইট ইনক্লুডস ওভারিজ, অ্যাক্সেসরি ডাক্টস অ্যান্ড এক্সটার্নাল জেনারেলিয়া। পেয়ার্ড ওভারি রয়েছে, তার সঙ্গে অ্যাক্সেসরি ডাক্ট রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে এক্সটার্নাল জেনারেলিয়া। ওকে, তো আমরা প্রথমে একটু এঁকে নিই, তারপরে আমরা আস্তে আস্তে আসবো এই জায়গাগুলোতে, কারণ আঁকার আগে এটা কিছুই হবে না। হ্যাঁ, এই জন্য আগে এঁকে নিতে হবে। দেখ, একটা ওভারের ক্ষেত্রে মোটামুটি স্ট্রাকচার যদি আমরা দেখি, আচ্ছা বিভিন্ন পার্ট গুলো সম্পর্কে নিশ্চয়
পরিচয় আছে ওভারি, দুদিকে দুটো ওভারি। ঠিক আছে, আচ্ছা আগে এনসিআরটি অনুযায়ী আমরা একবার দেখে নিই, তারপরে আমরা বাকি জায়গাগুলো দেখছি। প্রাইমারি সেক্স অর্গানস which produce ova, female gamete, and steroid ovarian hormones estrogen and progesterone. Each ovary is 2 to 4 centimeter in length. They located on the both sides of the lower abdomen and connected to the pelvic wall and uterus by ligaments. আচ্ছা, দুই দিকে দুটো ওভারি রয়েছে। এখন প্রথম প্রশ্ন হলো, ওভারি একটা হলেও তো চলতো, দুটো ওভারি থাকার কি দরকার রয়েছে? তো সেটা হলো যে মেনস্ট্রুয়াল সাইকেল যখন চলে তখন যেহেতু ওভারি রাপচার হয়, সেই জন্য সেই ওভারিটার ক্ষেত্রে যদি রিপেয়ার করতে হয় তার একটা নির্দিষ্ট সময় প্রয়োজন আছে। আর সেই সময়টার জন্য মোটামুটি অল্টারনেটে মেনস্ট্রুয়েশন হয়। মানে হলো যে যে ওভার সিক্রেশন হয় বা ওভার ফর্ম করে সেটা অল্টারনেট হয়। তাহলে প্রথম 28 দিনে যদি জানুয়ারিতে ধরি, তাহলে এখানে যদি হয় তাহলে সেক্ষেত্রে জানুয়ারি মাসে 29 তারিখে আবার এই ওভারিটা থেকে আবার সিলেকশন শুরু হবে। মানে অল্টারনেট 28 দিনে অল্টারনেশনে দুটো ওভারি কাজ করবে। যেহেতু রাপচার হবে সেটা রিপেয়ার করতে একটা সময় লাগবে, সেই সময়ের জন্য আমরা বলতে পারি দুটো ওভারি রয়েছে। আরেকটি প্রসিডিওর রয়েছে যে একটা ওভারি থেকে যখন ওভার রিলিজ করে যাচ্ছে, তারপরে নেক্সট যে ফলিকল সেটা সিলেক্ট করতেও, মানে যেটা প্রাইমারি ফলিকল সেটা সিলেক্ট করতেও একটু সময় লাগবে। আর সেই সময়ের জন্য কিন্তু একটা ওভারি এক্সট্রা দরকার আছে। আর সেই কারণের জন্য দুটো ওভারি। যদি মানুষের ক্ষেত্রে, উমেনদের ক্ষেত্রে যদি একটা ওভারি কেটে বাদ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে মা হওয়ার যোগ্যতা রাখে। তো এই ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলে কিছু পরিবর্তন আসবে, সেসব নিয়ে আমরা পরবর্তীকালে যদি দরকার পড়ে আলোচনা করব। আচ্ছা, এখানে এই অংশটা হলো ইউটেরাস বা জরায়ু, আরো কথা বাংলায় বললে বাচ্চা ঘর। মানে বাচ্চা যেখানে 280 দিন টাইম পিরিয়ড গ্রো করে সেই জায়গাটা হলো ইউটেরাস বা জরায়ু। এখন ইউটেরাসের গায়ে, মানে বাইরের দিকে, যেটাকে আমরা এপিমেট্রিয়াম বলছি আর কি, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে তার গায়ে ব্রড লিগামেন্ট বলে একটি লিগামেন্ট দিয়ে এখানে যুক্ত করা রয়েছে ওভারিকে, এবং মেসোভেরিয়াম বলে একটি পর্দা রয়েছে। ওভারি গুলো এইভাবে ঝুলে নেই সেই অর্থে, হ্যাঁ সেই অর্থে এখানে একটা পর্দা রয়েছে, একটা পর্দা আছে, মানে এটা একটা পর্দা রয়েছে। সেই পর্দাটা হলো ব্রড লিগামেন্ট, এটা ব্রড লিগামেন্ট, এটা ব্রড লিগামেন্ট, আর এটা হলো মেসোভেরিয়াম, ওই মেমব্রেনটার নাম। তার মানে ওভারি কিন্তু ঝুলে নাই এরকম করে, ওভারি মেমব্রেন দ্বারা অ্যাটাচ করা আছে, দুটো সাইড দিয়ে মেমব্রেন দ্বারা অ্যাটাচ করা আছে। ঠিক আছে, তো এটা হলো ওভারির ব্যাপার স্যাপার। তাহলে আরেকবার বলছি, ইউটেরাসের বাইরের দিকে যে দেওয়াল, সেই দেওয়ালের সঙ্গে ব্রড লিগামেন্ট দ্বারা যুক্ত করা আছে। আমরা যদি অবস্থান বোঝার চেষ্টা করি তাহলে লোয়ার অ্যাবডোমেনের নিচে, ঠিক আছে? আর এখানে মেসোভেরিয়াম বলে একটি পর্দা রয়েছে, সেই পর্দা দ্বারা এটা অ্যাটাচ করা রয়েছে, মানে অ্যাটাচ বলতে এর সঙ্গে টোটালটা অ্যাটাচ করানো আছে। ওকে, এটা ব্রড লিগামেন্ট আর এটা মেসোভেরিয়াম পর্দা। তো ইচ each ovary is covered by a thin epithelium which encloses the ovarian stroma, যেটা বলছি আর কি। The stroma has outer cortex and inner medulla। মানে এটা সেকশন করে যখন দেখবো তখন আমরা দেখাবো, ওভারি সেকশন করে দেখালে আমরা এই কর্টেক্স মেডুলার অংশটা বুঝতে পারবো, তার জন্য ওভারিয়ান সেকশন দরকার আছে। আর ওভারি কন্টেন্স এ গ্রুপ অফ সেলস, ওভারিয়ান ফলিকলস বলা হয়। ইচ ফলিকল ক্যারিজ এ সেন্ট্রালি প্লেসড ওভাম। এটাও আমরা সেকশন না করলে বুঝতে পারবো না। সুতরাং এই মুহূর্তে যেহেতু আমরা ফিমেল স্ট্রাকচার দেখছি, সেই জন্য ওভারির স্ট্রাকচার এই মুহূর্তে আঁকা সম্ভব নয়, কারণ ওটার জন্য যথেষ্ট বড় জায়গা লাগবে। এটা না মুছে ওভারি স্ট্রাকচার দেখানো সম্ভব নয়। তাহলে এই যে শেষ তিনটে যে বুলেট রয়েছে, সেগুলোকে বুঝতে গেলে আমাকে ওভারি সেকশন করতে হবে। এটা মুছে দেওয়ার পর আমরা সেই জায়গাতে ফিরে আসবো। অ্যাক্সেসরি ডাক্টস, তার মানে প্রাইমারি সেক্স অর্গান হলো এটা। এরপরে যা যা নিয়ে আলোচনা হবে সবই সেকেন্ডারি সেক্স অর্গান। অ্যাক্সেসরি ডাক্টসে কি রয়েছে? সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব রয়েছে, একটা ইউটেরাস রয়েছে এবং ভ্যাজাইনা রয়েছে। এগুলো অ্যাক্সেসরি ডাক্টের মধ্যে রয়েছে। আচ্ছা, তার মধ্যে প্রথমেই রয়েছে ওভিডাক্ট। ইচ ওভিডাক্ট 10 to 12 সেন্টিমিটার লং, হ্যাজ 3 পার্টস, জেনারেলি 4 পার্টস। এটা ওভিডাক্ট বলতে এই দুটো, ফ্যালোপিয়ান টিউব, এদেরকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। তার মধ্যে প্রথমেই ইউটেরাসের একদম কাছাকাছি যে অংশ রয়েছে সেটাকে বলা হয় ইউটেরাইন পার্ট।
তারপরে বলা হচ্ছে ইসমাস। দেখাচ্ছি। তাহলে এই যে ইউটেরাস থেকে, এটা যদি ইউটেরাস হয় গোটাটা, ইউটেরাস থেকে বেরিয়ে যাচ্ছে যে পার্টটা, সেটা ইউটেরাইন পার্ট। তারপরে অংশটা সরু হয়ে যায়, হ্যাঁ, যেটাকে আমরা ইসমাস বলি। এই অংশটা মোটামুটি ইসমাস। সবচেয়ে ফোলা যে অংশটা, মানে সবচেয়ে চওড়া যে অংশটা, সেটাকে বলে অ্যাম্পুলা। আর তারপরে শেষ যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় ইনফ্যান্ডিবুলাম। আর ইনফ্যান্ডিবুলামের শেষ অংশ ফানেলের মতো তৈরি করেছে, যেটাকে বলা হয় ফিমব্রি। এই ওভারিয়ান মানে যে ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব, সেই টিউবের বিভিন্ন অংশের নাম। এর মধ্যে অ্যাম্পুলা হলো সেই রিজিয়ন যেখানে ফার্টিলাইজেশন হয়। আর ফার্টিলাইজেশন যখন হয় তখন আমরা জানি একটা ওভার সঙ্গে কম বেশি প্রায় 8 থেকে 10 লক্ষ 10 কোটি স্পার্ম সেখানে এক জায়গায় গ্যাদার করে। আর সেটার জন্য যথেষ্ট জায়গা বা স্পেস এর প্রয়োজন আছে। আর সেই জন্য অ্যাম্পুলার রিজিয়ন হলো সবচেয়ে চওড়া। ওকে। ইনফ্যান্ডিবুলামের শেষে যে ফিমডি রয়েছে, সেই ফিমডি কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কন্টিনিউয়াসলি মুভমেন্ট দেখায়, যে মুভমেন্টের ফলে তারা ওভাকে রিসিভ করতে পারবে। ওভা যখন এখান থেকে বেরোবে, সেই ওভাকে রিসিভ করার জন্য এই মুভমেন্টের প্রয়োজন আছে। সব সময়ের প্রয়োজন নাই, যখন ছাড়বে তখন রিসিভ করার দরকার আছে। সেই কারণের জন্য সব সময় এর মুভমেন্টটা চলবে না। সেই নির্দিষ্ট টাইম পিরিয়ড যখন ওভার রিলিজ করবে তখন এটার প্রয়োজন আছে। ওকে। আচ্ছা, আর ফ্যালোপিয়ান টিউব নিয়ে কিছু বলার নেই মোটামুটি। হ্যাঁ, আরেকটা জিনিস ব্যাপার, যেটা হলো ফ্যালোপিয়ান টিউবের সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কারণ কোশ্চেন থাকে এগুলোতে। হ্যাঁ, এটা যদিও এখান থেকে না এলেও এটা আমাদের ইউনিট 2 থেকে যখন অ্যানিমাল টিস্যু পড়ানো হবে তখন সেখান থেকে কোশ্চেন আসবে। মানে বলতে চাইছি যে এখানকার যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলোর ক্ষেত্রে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু, এরকম সিলিয়েটেড টিস্যু দিয়ে ভরা রয়েছে। যে সিলিয়া দ্বারা অ্যাকচুয়ালি এখান থেকে যখন স্পার্ম যাবে এই পথে বা ওই পথে, তখন সেই স্পার্মের মুভমেন্টে হেল্প করবে, স্পার্মকে পাওয়ার স্ট্রোক দেবে। ফলে আমরা সিলিয়া ফ্লাজেলা পড়ার সময় বলেওছি, হ্যাঁ। তো তখন স্পার্ম গুলো কিন্তু অ্যাকচুয়ালি আম্পুলার রিজনের দিকে যেতে পারবে। এটা এখানে একটা ব্যাপার রয়েছে। আবার ফিরে আসার পথেও কি ভূমিকা রয়েছে সেটা আমরা কিন্তু সিলিয়া ফ্লাজেলা পড়ানোর সময় বলেছিলাম সেল চ্যাপ্টারতে। আমরা আবারও পরবর্তী চ্যাপ্টারতে বলবো, যখন আমরা রিপ্রোডাক্টিভ হেলথ পড়াবো তখন বলবো। কারণ ফিমেলদের ক্ষেত্রে এই সামান্য এই সিলিয়ার মুভমেন্ট না হওয়ার জন্য একজন মা না হতে পারে, ইমোবাইল সিলিয়ারি সিনড্রোম। ঠিক আছে। তো এই শুধুমাত্র সিলিয়া মুভমেন্ট না করার জন্য সমস্যা হতে পারে। তো সেটা যেহেতু রোগবালাইয়ের চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টার, সেই জন্য আমরা পরে আলোচনা করবো। আচ্ছা, তাহলে 4টে পার্ট হলো। এরপর ইউটেরাস, যেটাকে বলা হয়, মাদার মাতৃগর্ভ। হ্যাঁ। তো ইট ইজ ইনভার্টেড পেয়ার শেপড। It's supported by the ligaments attached to the pelvic wall. Uterus has 3 parts. আচ্ছা, পেলভিক বোন আমরা জানি এখন রিসেন্ট খুব আলোচিত চর্চিত বিষয়। হ্যাঁ। সেই জন্য পেলভিক বোনের নাম বারবারই শোনা যাচ্ছে বিভিন্ন খবরে, চ্যানেলে। ঠিক আছে। তো সেই যে পেলভিক বোন, হ্যাঁ, এই যে পেলভিক বোন রয়েছে, সেই পেলভিক বোনের সঙ্গে অ্যাকচুয়ালি তার মানে অ্যাটাচ করানো আছে, হ্যাঁ, মাঝখানে অ্যাটাচ করানো আছে এই ইউটেরাসের পোর্শনটা। আর এটা যদি পজিশনটা আমরা দেখি একবারে, ইউটেরাস আর এটা ভ্যাজাইনা, তার অ্যাঙ্গেলটা হলো এরকম টাইপের। মানে এটা যদি ভ্যাজাইনাল রিজন হয়, ইউটেরাস এরকম ভাবে আছে। এটা কিন্তু ফ্ল্যাট না, এটা কিন্তু ফ্ল্যাট না, এইভাবে নয়। এটা তো আঁকা আছে 2D তে। তার মানে ভ্যাজাইনা যদি এই পোর্শনটা হয় এইভাবে, তাহলে ইউটেরাস হচ্ছে এরকম একটা পোর্শনে, এইভাবে একটা অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে। তো এটা বিষয় রয়েছে। তো এই যে ইউটেরাসের ক্ষেত্রে আপার 3টে পার্ট এর কথা বলা হচ্ছে: আপার ফান্ডাস, মিডিল বডি অ্যান্ড টার্মিনাল সার্ভিক্স। দেখো, ফান্ডাস, এই যে উঁচু অংশটা রয়েছে, উঁচু অংশ ফান্ডাস। আমরা ডাইজেস্টিভ সিস্টেমে যখন স্টোমাক মানে পাকস্থলীর যখন গঠন পড়ি তখন দেখি যে যেটা হার্টের নিচের পোর্শন যেখানে উঁচু হয়ে আছে পাকস্থলীতে, সেটাকে ফান্ডাস বলা হয়। ফান্ডাস মানেই অ্যাকচুয়ালি উঁচু অংশ। তাহলে এটা হলো ফান্ডাস। দেন গোটা বাকি জায়গাটা হলো বডি, আর এটা হলো সার্ভিক্স। ঠিক আছে। তাহলে এই 3টে পার্ট রয়েছে। আর টোটাল ইউটেরাসের ক্ষেত্রে 3টে দেওয়াল রয়েছে। তার মধ্যে পেরিমেট্রিয়াম, যেটা একদমই এক্সটার্নাল থিন একটা মেমব্রেন, যেটা জাস্ট কভার করেছে ইউটেরাসকে। মাঝখানে রয়েছে খুব গুরুত্বপূর্ণ লেয়ার মায়োমেট্রিয়াম, যেটার সংকোচন প্রসারণের ফলে
এই এন্ডোমেট্রিয়ামের থাকা না থাকা ডিপেন্ড করে, এবং যেটা প্রসারণ সংকোচনের জন্য যখন পার্টুরেশন বা চাইল্ড বার্থ হয়, প্রসব হয়, তখন এই সেই ওয়াল যার সংকোচন প্রসারণের ফলে বেবিটা বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এটা হলো মায়োমেট্রিয়াম। আর তারপরে রয়েছে এন্ডোমেট্রিয়াম, যেটাকে আমরা লাল রঙের দেখিয়েছি মোটামুটি, কারণ এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে বিভিন্ন জিনিস টাইম টু টাইম ডিপোজিট হয়, আবার এখান থেকে রিলিজ করে যায়। আর এই এন্ডোমেট্রিয়ামের ওয়াল খুলে বেরিয়ে যাওয়া অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশনের একটা মেজর পার্ট, একটা মেজর পার্ট। তাহলে ইনার গ্ল্যান্ডুলার অ্যান্ড ভাস্কিউলার লেয়ার, তার মানে এখানে প্রচুর পরিমাণে গ্ল্যান্ড রয়েছে এবং সঙ্গে সঙ্গে ভাস্কুলেচার রয়েছে, মানে হলো ব্লাড ভেসেল রয়েছে। ঠিক আছে, লুজ এপিথেলিয়াল টিস্যু রয়েছে, মিউকাস রয়েছে, প্রচুর ফ্যাগোসাইটোটিক সেল রয়েছে। ঠিক আছে, লুজ এপিথেলিয়াল টিস্যু, যেটা আমরা দেখাবো যে কোন টাইম থেকে গ্রো করতে শুরু করে, তারপরে কোন টাইমে আর গ্রো করে না, বন্ধ করে দেয়, এবং তারপরে কোন টাইমে এটা পুরো একদম ধুয়ে মুছে সাফ হয়ে যায়, মানে যাকে বলে সমস্তটা বাইরে বেরিয়ে আসে। তো তিনটে লেয়ারকে আমরা ভালো করে বুঝে রাখবো। আউটার লেয়ারটা পেরিমেট্রিয়ামে তেমন সেইভাবে কোনো কাজ নাই, জাস্ট ফর প্রোটেকশন বলতে পারো, এটা একটা আউটার লেয়ার। আর মায়োমেট্রিয়াম, যেটা বিভিন্ন সময় কাজে লাগবে, যেমন পিরিয়ডস এর সময় লাগবে মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ, তারপরেই এন্ডোমেট্রিয়ামকে ঝেড়ে ফেলে দিতে পারবে, এবং প্রসব যখন হবে তখনও সেই একই মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ, যার ফলেই কিন্তু অ্যাকচুয়ালি এখানে ওই এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে খুলে ফেলতে পারবে, আর যার মানে প্লাসেন্টাও খুলে ফেলতে পারবে, যার মানে একটা ওই সিগন্যাল যায়, রিফ্লেক্স অ্যাকশনের সিগন্যাল যায়, যার থ্রু দিয়ে অ্যাকচুয়ালি কাজটি হয়, যার ফলে প্রসবের মতো ঘটনাটি ঘটে। এটা সেই মায়োমেট্রিয়াম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং এন্ডোমেট্রিয়ামে বললাম যে লুজ টিস্যু রয়েছে, ভাস্কুলেচার রয়েছে, গ্ল্যান্ড রয়েছে, এরা মিলে কিন্তু একটা গ্রোথ টাইম টু টাইম করে, আবার থেমে যায়, আবার এটা আবারও কমিয়ে দেয়, এই ব্যাপারটা হয়। এই যে বিভিন্ন মেয়ের ক্ষেত্রে পিরিয়ডস এর সময় আহ পেটে যন্ত্রণা হয়। ঠিক আছে, তো এটা ফিমেল টু ফিমেল ভ্যারি করে, সবার ক্ষেত্রে একরকম নয়। তো এর কারণটা হলো যে এই যে মায়োমেট্রিয়ামের যে সংকোচন প্রসারণ, সেটা সবার ক্ষেত্রে সমান নয়। আবার আরেকটা ব্যাপার রয়েছে যে সহ্যের ব্যাপারটাও তো সমান নয়। আমি যদি বলি আমার মাথায় খুব লাগছে, আমি আজকে ওষুধ নিয়ে এসেছি, যদি না পারি তাহলে খেয়ে তারপরে আবার দেখবো একবার। হ্যাঁ, এখন বিষয় হলো এই যে আমার মাথায় লাগছে, এটা একান্তই আমার বোঝার ব্যাপার। এটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার মাথায় লাগছে। আমি যদি মিথ্যা কথা বলি তাহলেও মানতে হবে আমার মাথায় লাগছে। আবার কতটা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো সেটাও আমার ব্যাপার। আমার এই যতটা যন্ত্রণা হচ্ছে সেটা হয়তো আরেকজনের কাছে বিশাল ব্যাপার, আবার আরেকজনের কাছে হয়তো কিছুই নয়, মামুলি ব্যাপার। সুতরাং এই যে বিভিন্ন মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডস এর সময় ধরো শুয়েই পড়লো 4 দিন, মানে এটা হতে পারে ফাঁকিবাজি, যে এটা একটা বাহানা, শ্বশুর বাড়িতে গিয়েছি, এটা একটা বাহানা, চল 4 দিন এখন শুয়েই থাকবো, কারণ এটা একটা পেজি, মানে ছুতো আর কি। হ্যাঁ, মানে যার থ্রু দিয়ে এটা করা যেতে পারে। আবার অনেক মেয়ে আছে যারা একদম হাড্ডা কাড্ডা, হ্যাঁ, তারা এসব কোনো ব্যাপারই না। হ্যাঁ, হ্যাঁ, কোন রকম এসে পৌঁছেছে, হ্যাঁ, তাদের কাছে কোনো ব্যাপারই না। তো এটা ভ্যারি করবে, এটা কিন্তু সবার ক্ষেত্রে ভ্যারি করবে, এটা কিন্তু একরকম নয়। তাহলে যন্ত্রণাটাও যেমন সবার কাছে সহ্যের বিষয়টা এক নয়, আবার মায়োমেট্রিয়াম সংকোচন প্রসারণটাও সবার সঙ্গে সমান হয় না। সেই জন্য বোঝাটা খুব মুশকিলের আছে যে কার ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট এই অংশের ব্যাপার তো বলতে অনেক বলতে হবে, এখান থেকে কিন্তু আর আস্তে আস্তে এবার কমে কিছু আর খুঁজে পাবো না। হ্যাঁ, মানে যা বলার এখানেই বলে নিতে হবে, এর পরবর্তী অংশে কিন্তু আর কিছু পাবো না খুব একটা বেশি। যেমন যেমন দেখো, একটা বেবি যখন ইমপ্ল্যান্ট হয়, বেবি হিসাবে তো হয় না, আমরা জানি ব্লাস্টুলা স্টেজে ইমপ্লান্টেশন বা রোপণ হয়। এখন এখানে জাইগোট ফর্ম করার পর মডুলা, দেন ব্লাস্টুলা আসছে ফিরে। ব্লাস্টুলা দশায় এখানে কোন জায়গাটায় সবচেয়ে বেশি থিকনেস হয়েছে, এন্ডোমেট্রিয়ামের থিকনেস সবচেয়ে ভালো যে জায়গাটা, সেই জায়গাটা বেছে নিয়ে তারা ইমপ্ল্যান্ট হয়। তারা নয়, একজনে ধরছি, সে ইমপ্ল্যান্ট হয়। এখন বিষয় হলো কোন জায়গাটা তার ফেভারেবল জায়গা, সেটা অবভিয়াসলি এন্ডোমেট্রিয়ামের গ্রোথের উপর ডিপেন্ড করছে। তবে সবচেয়ে ভালো তার ফেভারেবল পজিশন হলো ফান্ডাস। ফান্ডাসে গাঁথলে এটা সবচেয়ে ভালো প্লেস, কারণ ফান্ডাস থেকে সবচেয়ে বেশিরভাগ স্পেসটা পাবে।
যদি বডিতে হয় সেকেন্ড অপশন, বাকি তো কোনো অপশনই নাই। কারণ সার্ভিক্সে যদি হয় তাহলে সেটাকে একটোপিক প্রেগনেন্সি বলা হবে। যদি সেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বাই চান্স হয়ে যায় তাহলেও তাকে একটোপিক প্রেগনেন্সি বলা হবে। যে প্রেগনেন্সি গুলো একদমই স্টেবল না, টিকবে না, তার কারণ সেই স্পেসই সেখানে নাই যেখানে এটা আরো ফার্দার ডেভেলপমেন্টে যেতে পারে। আর সেই প্রেগনেন্সি গুলো অবভিয়াসলি নষ্ট হবে। তার মানে সোজা কথায় সবচেয়ে ফেভারেবল পজিশন হলো ফান্ডাস রিজন, আর তারপর হলো বডি। বডির এটা ওটা দেখো, এটা আর ওটা তো হয় না, বডি মানে এটা। তোমাকে তো 3D তে বুঝতে হবে বডি মানে কোনটা। বডি মানে এরকম একটা চেম্বার, তা সেই চেম্বারের যে কোনো দিকে, আমরা তো দুটো বলতে পারি না, চেম্বারের যে কোনো দিকে। অথবা মাথাটা সবচেয়ে ভালো যেটা ফুলে আছে, ফান্ডাস। সেটা ডিপেন্ড করছে এন্ডোমেট্রিয়ামের গ্রোথের উপর। যে জায়গাটায় সবচেয়ে ভালো এন্ডোমেট্রিয়ামের গ্রোথ পাবে সেই জায়গাটায় এ তার ফেভারেবল পজিশন হিসেবে বুঝবে। এবং এটা সিলেক্ট করতেও, এই পজিশনটা সিলেক্ট করতেও মোটামুটি 2 থেকে 3 দিন টাইম লাগায়। ঘুরে বেরিয়ে দেখবে যে কোথায় সবচেয়ে ভালো আছে, সবচেয়ে ভালো থিকনেস হয়েছে এন্ডোমেট্রিয়ামের, সেই জায়গাতে সে ইমপ্ল্যান্ট করবে। এর জন্য 2 থেকে 3 দিন সেই জায়গায় ঘোরাঘুরি করবে দেখার জন্য কোথায় ভালো পজিশন হবে ইমপ্লান্টেশন। ওকে, আচ্ছা। আর যেটা বলার সেটা হলো যে মেনস্ট্রুয়েশনের যে ব্যাপার, যেহেতু আমরা এগুলো মুছে দেবো পরে, আর সেই বলার মতো সব অপশন গুলো থাকবে না। তো যখন পিরিয়ডস হবে তখন যেটা হয় সবাই নিশ্চয়ই জানি আমরা, যেহেতু আমরা মানে ড্রপে আছি আর কি, সেই হিসাবে যে এখান থেকে যে এগটা রিলিজ করে সেই এগটা প্রতিবারই রিলিজ হয় এই আশাতেই যে এবার শুক্রাণু পাবো। কিন্তু এই স্পার্ম পাওয়ার অ্যাভেলেবিলিটি সেটা জীবনে 1 বা 2 বার আসবে মোটামুটি। যদি আমরা দুই, আমাদের 2 হয়, তাহলে 2 বার আসবে জীবনে চান্স। তার বেশি তো চান্স আসবে না, মানে চান্স দেওয়া যাবে না, যাবে না। তাহলে তো ওই আমরা 2 আমাদের 2 জন এরকম হয়ে যাবে। আজকে দেখছিলাম একটা উত্তরপ্রদেশের একটা মহিলা, একদম হাড্ডা কাট্টা মহিলা, মানে একদম তার বয়সই হার্ডলি হবে হয়তো 30 বছর। মানে 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 শকিং ব্যাপার আর কি। সে বলছে মানে হাম দো হামারা 2 ডজন। ঠিক আছে, 2 ডজন, 24টা বাচ্চা আছে, তার মধ্যে 18টা ছেলে আছে, হ্যাঁ, আর 6টা মেয়ে আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কি করে এত টাইম পেলো? তার বয়সই তো 30-32 বছর, এত টাইম কি করে বলো? অ্যাকচুয়ালি বলছে নাকি গড গিফটেড ব্যাপার, আমার 2-3টে করে একবারে একবারে হয়েছে। হ্যাঁ, সেই জন্য বেশি টাইম লাগে না এবং খুব, হ্যাঁ, খুব এবং খুব খুশি। মানে আমি দেখছিলাম পুরো ভার্সেটটা, দেখছিলাম যে খুব খুশি যে 24টা বাচ্চা জন্ম দিতে পেরেছে এবং আগামী দিনে আরো ইচ্ছা আছে যে একটা গোটা গ্রাম যাতে তার আওতায় থাকে আর কি, সেরকম একটা ইচ্ছা সে প্রকাশ করছে এই মহিলাটা। হুম, এবং একদম রোগা পটকে একটা স্টেবল মহিলা যাকে বলে। হ্যাঁ, তো ভালো, এই করলেই না পপুলেশনের ঠিক ঠিক জায়গায় পৌঁছাবে গিয়ে। হ্যাঁ, তো বিষয় হলো যে এখানে এই স্পার্মের অ্যাভেলেবিলিটি হওয়াটা সম্ভাবনা জীবনে 1 বার 2 বার, তাহলে বাকি বারগুলো তো সব নষ্ট হয়েই বেরোবে। তার মানে এখান থেকে যে ওভাটা রিলিজ করবে সেই ওভাটা আমরা জানি 28 দিনে একটা করে ওভার, তার মানে বছরে মোটামুটি 13টা ওভার ব্যাপার রয়েছে, তাই তো? মোটামুটি 13টা। কারণ যদি জানুয়ারি মাসের 1 তারিখে যদি কাউরির পিরিয়ডস হয়, তার মানে এটা জানাচ্ছে যে জানুয়ারি মাসের 29 তারিখে তার সেকেন্ড ডেট আসবে পিরিয়ডস এর, তাই তো? 28 দিনের সাইকেল। তার মানে এটাই হিসাব মতো আবারও পরবর্তী সাইকেলের ডে 1। এটা পরবর্তী সাইকেলের ডে 1, এটা যেমন ফার্স্ট সাইকেলের ডে 1, ওটা নেক্সট সাইকেলের ডে 1। তার মানে এর পরের সাইকেলটা এর সঙ্গে আরো 2 দিন, আর ওইদিকে 26 দিন, মানে ফেব্রুয়ারি 26 তারিখে মোটামুটি একটা ডেট আসছে যেটা ডে 1 আসবে আবার। তার মানে এই যে বিভিন্ন মহিলারা বলে আমার ডেট এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, এইসবের ব্যাপার ওরকম করে তো হয় না, ডেট তো এগুলো পিছিয়ে তো হবেই। কারণ কোথায় 1 তারিখ ছিল, কোথায় 29 তারিখ চলে গেল, কোথায় 26 তারিখ চলে গেল। ডেট কি এক্স্যাক্টলি মিলবে নাকি যে 1 তারিখ হয়েছে পরের মাসের 1 তারিখে হবে? এমন তো হবে না। হ্যাঁ, এটা জিও রিচার্জের মতোই ব্যাপার, সবারই রিচার্জের মতো ব্যাপার। 28 দিনের সাইকেল আছে, সেই সাইকেলে রিচার্জটা করতে হবে, এরকমই ব্যাপার। ঠিক আছে, তো সব এক ডেটে পড়বে না, বোঝা গেল?
সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশনের ব্যাপার নেই। তাহলে সবকটা মাসের যদি 28 দিন করে নিই, তাহলে দুদিন 3 দিন করে পড়ে থাকছে, আর সেই সবগুলোকে মিলিয়ে আবার একটা 28 মোটামুটি হয়ে যাবে। তার মানে বছরে 13টা করে ওভা লাগবে, আমরা ধরে নিতেই পারি। এবার একটা মহিলার ক্ষেত্রে যদি আমরা ধরেই নিচ্ছি 10 বছর বয়সে তার পিরিয়ড শুরু হয়েছে, তাহলে 45 যদি ধরি গড় হিসাবে, তাহলে 35টা। তার মানে এই ক্যালকুলেশনটা, এই সংখ্যাটা হলো তার মোট ওভার সংখ্যা, সারা জীবনে তার ওভার সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটা তার মানে 350, 350, আর এদিকে 35 × 70, 105 নাকি 455। তাহলে 455টা ওভার। এই যে মেনোপজ, যেটা টেম্পোরারি পার্মানেন্ট, দুটো ভাবে আমরা আলোচনা করব। জানি না কখন আলোচনা হবে, কারণ এইসব তো আর এরপরে আর পাবোই না হয়তো, তারপরে গিয়ে বেশি আর। হ্যাঁ, তো এই যে মেনোপজ আফটার 45, যে মেনোপজ হয়ে যাওয়া, সেটা পার্মানেন্ট মেনোপজ হওয়া। আর সেই পার্মানেন্ট মেনোপজ হওয়ার একটা কারণ ধরা হয় যে এই ওভার সংখ্যাটা, বা প্রাইমারি ফলিকলে একটা ওভা হয়, এই প্রাইমারি ফলিকলের সংখ্যাটা ফুরিয়ে যায়, আর সেই জন্য আর ওভা তৈরি হয় না। মানুষের ক্ষেত্রে কি, স্পার্মাটোগোনিয়াম যখন ডিভাইড করছিল মাইটোসিস ডিভিশনে, গোনিয়াম এ গোনিয়াম বি বলে রেখে দিয়ে তারপরে হচ্ছিল, লাইক স্টেম সেল। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো এরকম হয় না, স্টেম সেল লাইক বিহেভিয়ার নয়। আর সেই জন্য এখানে একটা সংখ্যাটা নির্দিষ্ট। তো যদি আমি ধরে নিই যে একটা মেয়ের ক্ষেত্রে তার, আচ্ছা এগুলো আমরা যখন সেকশন করাবো, তখন সেকশনাল ভিউ দেখাবো, তখন আমরা আসছি জায়গাগুলোতে। হ্যাঁ, আমরা যেটা বলতে চাইছিলাম যে এর মধ্যে যদি দুটো বাচ্চা নেয়, তার মানে 453 বারই এমন আসবে সম্ভাবনা যে সেখানে প্রতিবারই ওভা স্পামকে না পেয়ে নষ্ট হয়ে বেরিয়ে যাবে। এবার যখন এই ওভা এখানে ওয়েট করে, যখন স্পামকে পেল না, তখন এই দিক দিয়ে আসে, আস্তে আস্তে এই দিক দিয়ে এসে তারা কি সিগন্যাল জেনারেট করে যায়, সেগুলো আমরা দেখাবো। যে সমস্ত এন্ডোমেট্রিয়ামকে নিয়ে আর ওভারটা নিজে সমস্ত নষ্ট হয়ে এই পথ দিয়ে বেরিয়ে আসে, যেটাকে আমরা পিরিয়ডস বলি। তাহলে পিরিয়ডস মানে হলো ওভা নষ্ট হয়ে বেরিয়ে আসা। আর সেই কারণের জন্যই আমরা মেনার্কির বিষয়টা বুঝতে পারি, যে যখন প্রথম তার পিরিয়ডস হলো, আর কি ব্যাকটেরিয়া, আর কি মানে শুরু, তাহলে মেনার্কি মানে যে প্রথম যে পিরিয়ডস হচ্ছে আর কি, তাকে মেনার্কি বলা হয়। তো সেই সময়টা এটাই বোঝায় যে তার ক্ষেত্রে ওভা প্রডিউস হওয়া শুরু হয়ে গেছে। যেটা আমরা আগের দিন বলছিলাম যে মেলদের ক্ষেত্রে বোঝা যায় না যে স্পাম ঠিক কোন দিন থেকে প্রডিউস হওয়া শুরু হলো, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এক্স্যাক্টলি বোঝা যাবে যে কোন মাস থেকে অন্ততপক্ষে যে তার সে মা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু 10 বছর বয়সে পিরিয়ড ছিল, 10 বছর বয়সে মা হওয়ার যোগ্যতা অর্জন করেনি, কারণ তার রিপ্রোডাক্টিভ অর্গান সেই অর্থে প্রাইমারিলি শো করছে ঠিক আছে, কিন্তু ম্যাচিওর হতে এখনো অনেক টাইম লাগবে, তার বডি ম্যাচিওর নেই এখনো, আর সেই জন্য এখন অনেকটা সময় লাগবে। ওকে, এটা মোটামুটি ব্যাপার। এবার হলো যে এই যে ইউটেরাসের ক্ষেত্রে এই যে নিচের দিকের অংশ, যেটাকে সার্ভিক্স বলা হচ্ছে, এই সার্ভিক্স রিজিয়নটা আমরা তো এখানে অনেক বড় করে এঁকে দিয়েছি, কিন্তু এই সার্ভিক্স রিজিয়নটা এতটাই ছোট যেখানে স্পাম ছাড়া মোটামুটি কারোর ঢোকার অপশন নাই, এতটাই সরু। মানে এখানে স্পার্মই একমাত্র এখান থেকে এখানে প্রবেশ করতে পারে। যখন ইজাকুলেশন হয়, ইজাকুলেশন আর ইনসেমিনেশন দুটোর ব্যাপার বলেছি আমরা। যখন ইনসেমিনেশন হয় তখন এখানে এই ভ্যাজাইনাল পজিশনে ইনসেমিনেশনটা হয়, মানে টোটাল সিমেন্টটা এই পোর্শনে পড়ে, টোটাল সিমেন্টটা এই পোর্শনে পড়ে। মানে এখান থেকে মাত্র 10% স্পার্মের কিন্তু ইউটেরাসে যাওয়ার পারমিশন রয়েছে সেই অর্থে। বাকি 90% সিমেন্টের অংশটা সে কিন্তু এখানেই থাকে, এবং তারপরে রিলিজ করে যায়, বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই যে বিষয়টা, কারণ হলো দরকার নাই, যাওয়ার দরকার নাই। সিমেনের টোটাল 90% ফ্লুইড যেটা, তার ফাংশন এই লেভেল পর্যন্ত, এর পরবর্তী লেভেলের দরকার নাই তার। স্পার্মের অ্যাক্টিভিটি পর্যন্ত, স্পার্মের মোটিলিটি পাওয়ার ফিরে পাওয়া পর্যন্ত, ক্যাপাসিটেশন পর্যন্ত দরকার লাগে, তারপরে আর দরকার নেই। সুতরাং এখান থেকে বাকি পোর্শনে স্পার্মই যায় মোটামুটি, আমরা আন্দাজ করতেই পারি, যদি না কোনো রকমের মানে জোর জবস্তি হয়, তাহলে সেক্ষেত্রে সার্ভিক্স রিজন এতটাই সরু যে অন্য কোনো জাম্পস, অন্য কোনো ধরনের কাউকে প্রবেশ করতে দেওয়ার পারমিশন নেই। এবং যদি
সেইবারের স্পাম যদি ওভাকে পেয়েছে, যখন ফার্টিলাইজেশন হবে, তারপরে অন্যান্য স্পাম যাতে এখানে বিরক্ত করতেও না পারে, সেই জন্য এখানে মেল এর যে সিমেন রয়েছে সেখানে ফাইব্রিনোজেন বলে একটি প্রোটিন রয়েছে, যেটা কোয়াগুলেশনে পাই আমরা। সেই ফাইব্রিনোজেন প্রোটিন কিন্তু এখানে একটা ভ্যাজাইনাল প্লাগ তৈরি করে। মানে যদি এখানে স্পাম অ্যাভেলেবিলিটি থাকে, মানে ওভার অ্যাভেলেবিলিটি থাকে, যদি স্পাম গিয়ে ওখানে ফিউজ করে দিতে পারে, তা তো নেক্সট আর স্পাম পাওয়া দরকার নাই। কারণ যে উদ্দেশ্য নিয়ে প্রতিবার এগ ফর্ম করাতো, সেটাই যখন ফুলফিল হয়েছে, তাহলে আর স্পাম দরকার নেই। কিন্তু তাই বলে যে তাদের কপুলেশন বা যৌন মিলন হবে না এমন তো নয়, এটা তো হবে। তাহলে স্পাম প্রতিবারই আবার অ্যাভেলেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে পরে স্পাম গুলো গিয়ে যাতে বিরক্ত না করে, সেই জন্য এখানে সেই সিমেনের মধ্যেই রয়েছে সেই কন্টেন্ট, যে কন্টেন্ট দ্বারা এখানে একটা প্লাগ তৈরি হয়ে যাবে, পুরো চ্যানেলটাকে ব্লক করে দেবে। কারণ এরপর পিরিয়ডসেরও আর গল্প নাই। এই প্লাগটা থাকার অর্থ এটা যে কোনো রকমের আর কোনো ঝামেলা, জীবাণু থেকে আরম্ভ করে স্পাম, কেউ গিয়ে আর কোনো রকমের ডিস্টারবেন্স এখানে তৈরি করবে না। যখন পার্টুরাইজেশন বা চাইল্ড বার্থ হবে, তার আগে যখন অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে আসে, বাচ্চাটা যে চেম্বারের মধ্যে থাকে আর কি, সেই ফ্লুইডটা যখন বেরিয়ে আসে, তখন এই ভ্যাজাইনাল প্লাগটা খুলে যাবে। সেটা আমরা পার্টুরাইজেশন যখন পড়াবো তখন বলে দেবো। ফার্টিলাইজেশন হওয়ার পরই কিন্তু ভ্যাজাইনাল প্লাগ আটকে যাবে। আর সার্ভিক্সের এটা অন্যতম প্রধান কাজ, যাতে এই অংশে ভ্যাজাইনাল প্লাগটা তৈরি করে ফেলতে পারে। কিন্তু তার কাছে কিছু নেই, আছে সিমেনের কন্টেন্টে, ফাইব্রিনোজেন প্রোটিন সিমেনে আছে, যেটা মেল ডোনেট করবে। কিন্তু প্রতিবারই ডোনেট করে, কিন্তু প্রতিবার তো আর ওভাকে পায় না, সেই জন্য ভেজাইনাল প্লাগ তৈরি হওয়ার দরকার হয় না। যে বার ফার্টিলাইজেশন হবে সেই বার ভেজাইনাল প্লাগ তৈরি হবে, বাকি বারগুলো নয়। হলো? আচ্ছা, এরপরে যদি আমরা ভ্যাজাইনাল রিজিয়নের মধ্যে আসি, দেখি একবার এনসিইআরটি তে কি বলেছে, তারপর আমি বলছি। ইট ওপেন্স টু দ্য এক্সটেরিয়র বিটুইন দ্য ইউরেথ্রা অ্যান্ড অ্যানাস। আচ্ছা দেখো, ছেলেদের ক্ষেত্রে যখন দুটো পোর নিয়ে আলোচনা করা হচ্ছিল, মেয়েদের ক্ষেত্রে তখন তিনটে পোর রয়েছে। যদিও দুটো পোরের এক্সটার্নালি ওপেনিং যদি বলি, তাহলে একটাই জায়গা দিয়ে রয়েছে, সেটা কি আমরা জেনারেলি যায় না বলছি। মানে হলো যে প্রথমে ইউরিনারি পোর রয়েছে, যেখান থেকে ইউরিন বের হয়। মাঝে একটা ছিদ্র রয়েছে, যেটা অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ পোর। আর এই দুটো পোর অ্যাকচুয়ালি টোটাল লেবিয়া মেজরা মাইনরা তার মধ্যে রয়েছে, আর একটা তো অ্যানাল পোর রয়েছে। তো এটাই বলা হচ্ছে। এবার দ্য লুমেন অফ দ্য ভ্যাজাইনা ইজ লাইন্ড বাই দ্য গ্লাইকোজেন রিচ মিউকাস মেমব্রেন কনসিস্টিং অফ সেন্সিটিভ প্যাপিলি অ্যান্ড বার্থোলিন গ্ল্যান্ডস। তাহলে এই জায়গাটা কখনোই কিন্তু স্মুথ না, ঠিক আছে? একদমই কিন্তু এরকম করে লাইনগুলো কিন্তু স্মুথ লাইন না, এবড়ো খেবড়ো টাইপের আর কি। এবং এখানে সেন্সিটিভ প্যাপিলি আছে, যাতে যৌন উদ্দীপনা প্রদান হয়। এবং এই দুটো গায়ে দুটো বার্থোলিন গ্ল্যান্ড আছে। মেলদের ক্ষেত্রে ঠিক যেমন প্রোস্টেট গ্ল্যান্ড বা কার্পাস গ্ল্যান্ড যে কাজটা করতো, যে একটা লুব্রিকেন্ট সিক্রেশন করতো, মেয়েদের ক্ষেত্রেও সেই লুব্রিকেন্ট সিক্রেশন করার জায়গা এই দুটো, যার ফলে লুব্রিকেন্ট এখানে তৈরি হবে, রিলিজ হবে, এবং যেটা কয়টাস বা যৌন মিলনের আগে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, নাহলে সেটা সুরক্ষিতভাবে হবে না বা স্মুথলি হবে না। সেই কারণের জন্য বার্থোলিন গ্ল্যান্ড এটাও কিন্তু পেয়ারে আছে। তাহলে পেয়ারে না থাকা গ্ল্যান্ড একমাত্র প্রোস্টেট, ছেলে মেয়ে মিলিয়ে, বাকি সবাই কিন্তু পেয়ারে আছে। সেমিনাল ভেসিকেলে পেয়ারে আছে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড পেয়ারে আছে, মেয়েদের ক্ষেত্রে বার্থোলিন গ্ল্যান্ড পেয়ারে আছে। তাহলে এগুলো দিয়ে কোশ্চেন থাকবে। আচ্ছা, বার্থোলিন গ্ল্যান্ড সিক্রেটস মিউকাস দ্যাট লুব্রিকেটস দ্য পেনিস ডিউরিং দ্য সেক্সুয়াল অ্যাক্ট। বললাম যেটা এক্সটার্নাল জেনেরিলিয়া। আচ্ছা, এখানে এবার বাকি যে সমস্ত বিষয়গুলো আমরা বলে দিই। সেটা হলো ভ্যাজাইনাল রিজিয়নের যে পিএইচ, সেই পিএইচ সবসময় অ্যাসিডিক কন্ডিশনে থাকে। এবং ভ্যাজাইনাল রিজিয়নের টোটাল যে এনভায়রনমেন্ট, সেটা সবসময় কিন্তু একটা ওয়েটি কন্ডিশনে থাকে, একটা ভিজে ভাব থাকে।
এই কারণের জন্য মেয়েদের ক্ষেত্রে ইউরিনাল ইনফেকশন অনেক বেশি হয়। ছেলেদের ক্ষেত্রে যদি পার্সেন্টেজে 10% ধরি, তো 90% ক্ষেত্রে মেয়েদের ইউরিনাল ইনফেকশন হয়। আর এর কারণ হলো এই টোটাল ভ্যাজাইনাল রিজিয়নটা এই ওয়েটি কন্ডিশন থাকা। কারণ জল মানেই বিভিন্ন জীবাণুর উপস্থিতি। এবার পিএইচ লেভেলটাকে কমিয়ে রেখেছে এই কারণের জন্যই, যাতে মানে জীবাণু এখানে টিকতে না পারে। কিন্তু তবুও এখানে ছেলেদের সঙ্গে মেয়েদের অনেক পার্থক্য রয়েছে। ছেলেদের ক্ষেত্রে টয়লেট করার যে প্রসিডিওর, সেটা কম বেশি দাঁড়িয়ে। তার মানে যদি পাবলিক টয়লেট হয়, তাহলে সেটা সারফেস এরিয়া থেকে অনেক দূরে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে টয়লেট করার সময় ব্রেক দিয়ে দিয়ে টয়লেট করতে হবে যদি ইউরিনাল ইনফেকশন আটকাতে হয়। না বললে এখন বলে দিচ্ছি। পাবলিক দেখো, বাড়িতে 4টের বেশি মেম্বার থাকা মানে প্রায় পাবলিকই হয়ে গেল। ঠিক আছে, বাড়িতে যদি 10-12টা মেম্বার থাকে, তাহলে সেটা কম বেশি পাবলিক টয়লেটই হয়ে গেল। আর পাবলিক তো পাবলিকই। হ্যাঁ, কটা বাথরুম আছে, অবভিয়াসলি একটা বাথরুম যদি ইউজ করে 10-12 জন মিলে, তখন আমরা বলছি সেটা পাবলিক হয়ে গেল। যাই হোক, যদি পাবলিক টয়লেটের কথা বলি, তাহলে যখনই ছেলেরা টয়লেট করে, তখনই কি হয়, একটা দূরত্ব থেকে এসে জলটা পড়ে, মানে ইউরিনটা পড়ে। আর যারা বাথরুমে যে সমস্ত জার্মস আছে, তারা কিন্তু উল্টো ফ্লোতে যেতে পারে। এটা ছেলেদের ক্ষেত্রে অপশন, উল্টো ফ্লোতে গিয়ে পেনিসের থ্রু দিয়ে ভেতরে ঢুকতে পারে। এবার যদি সে ব্রেক দিয়ে টয়লেট করে, তাহলে যে চ্যানেলে উঠছিল সেই চ্যানেলটা বারবার ছেড়ে যাবে, মানে জল ধরে ওঠার মতো আর কি। এবার জলের চ্যানেলটাই যদি কেটে যায় বারবার, তাহলে যদিও ব্রেক দিয়ে দিয়ে টয়লেট করা খুব একটা আরামদায়ক হবে না, কষ্টদায়ক হবে, সেটা ব্যাপার স্যাপার রয়েছে। তবে পাবলিক টয়লেট তো আমরা সবসময় ইউজ করি না, কখনো সখনো একবার একবার ইউজ করি। তো তখন তো এটা করাই যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সমস্যাজনক। কারণ এখনো পর্যন্ত ইন্ডিয়ানসদের ক্ষেত্রে মোটামুটি বসে টয়লেট করারই বিষয় রয়েছে। যদিও ফরেন কান্ট্রিতে প্রচুর জায়গায় রয়েছে যেখানে মেয়েরাও কিন্তু ছেলেদের মতো দাঁড়িয়ে টয়লেট করার অপশন রাখে। মানে অনেক রকমের আহ কি বলবো, অনেক রকমের মানে ডিভাইসই বলছি আর কি বলবো, যেগুলো থ্রু দিয়ে মেয়েরা আরামসে ছেলেদের মতো দাঁড়িয়ে টয়লেট করতে পারে। হ্যাঁ, সেই অপশনও আছে। তো যাই হোক, মেয়েদের এবার সার্ফেস এরিয়াটা যেহেতু কাছে হয়ে গেল, সেজন্য ইনফেকশন আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে গেল। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে যদি জল কম খায়, তাহলে জল কম খেলে ইউরিন কম হবে। এটাও একটা মেজর কারণ থাকে মেয়েদের ইউরিনাল ইনফেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ এখানে যতক্ষণ না জল বেরিয়ে আসা মানে, ইউরিন বেরিয়ে আসা মানে সেই অর্থে ওয়াশ হওয়া অনেকটা লেভেলে। কিন্তু সেখানে যদি না হয়, কম খায়, তাহলে সেখানে ইউরিন বেরোনোর সম্ভাবনা কমবে। তো সেখানেও কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় সবসময় এই এটা হয়। এখানে পিএইচ লেভেল কম থাকা আরেকটা ব্যাপার আমাদের ভাবতে হবে, যে যখন সিমেন সেখানে পড়বে, তার মধ্যে স্পার্ম থাকবে, সেই স্পার্ম এখানে এসে ডাইরেক্টলি পড়লে তারা কিন্তু নষ্ট হয়ে যেত। আর সেই জন্য সিমেনের মধ্যে কিন্তু সেই বেসিক কন্টেন্টটা দেওয়া আছে, যাতে এখানে প্রাইমারিলি স্পার্ম গুলো এসে নষ্ট না হয়ে যায়। এই বিষয়গুলো মোটামুটি রয়েছে ভেজানাল রিজনের সঙ্গে। আচ্ছা, এক্সটার্নাল জেনেটেলিয়া। আচ্ছা, এক্সটার্নাল জেনিটালিয়া, মন্স পিউবিস, a cushion of fatty tissue covered by pubic hair। ঠিক আছে, কনসিস্ট অফ, দেখো এক্সটার্নাল জেনিটালিয়া কোন কোন অংশগুলো নিয়ে হয়েছে। মন্স পিউবিস হয়েছে, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনরা, হাইমেন এন্ড ক্লাইটোরিস। এই 5টা পার্ট রয়েছে, যা ওভারঅল যেটা তোমার এক্সটার্নাল জেনিটালিয়া তৈরি করেছে। তার মধ্যে মন্স পিউবিস, লোয়ার অ্যাবডোমেনের নিচের পোর্শন যেটা রয়েছে, পিউবিক বোন যার নিচে রয়েছে, সেই জন্য এখানে পিউবিক কথাটি এসছে, যেখানে পিউবিক হেয়ার বের হয়। তো ওটা একটা ফ্যাটের ডিপোজিশন, যেটাকে মন্স পিউবিস বলা হচ্ছে। লেবিয়া মেজোরা এবং মাইনরা, মাইনরা হলো প্রথম ভিতরের দিকে যে ফোল্ডিং রয়েছে, যেটা তুলনামূলক পাতলা স্কিন দিয়ে তৈরি হওয়া ভিতরের ফোল্ডিং, যেটা ভ্যাজাইনাল পোর্শনকে ঢেকে রেখেছে, সেটা মাইনর, লেবিয়া মাইনরা। তার উপরে যেটা ঠিক ফোল্ডিং রয়েছে, সেটা লেবিয়া মেজোরা। এই দিয়ে টোটাল টোটাল হাইমেন, যেটা কি ছিদ্রপথ, হাইমেন যদিও পর্দা, ঠিক আছে, যে যে রিপ্রোডাক্টিভ পোর রয়েছে, সেই পোরটাকে ঢেকে রেখেছে বা ওভারঅল ঢেকে রেখেছে। হাইমেন, এ মেমব্রেন হুইচ partially covered by the vaginal opening. It is often torn during the first coitus. It may also be broken by sudden
ফল অর জল্ট ইনসারশন অফ দ্য ভ্যাজাইনাল টেম্পল, এগুলো বলে দিচ্ছি আমি কি হয়েছে। হ্যাঁ, এগুলো দিয়ে কোনো কোশ্চেন আসবে না, এমনি বলে দিচ্ছি। দেখো, এই জায়গাটায় যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে প্রথম যে পোরটা থাকবে সেটা ইউরিনাল পোর, তারপরে যে পোরটা সেটা রিপ্রোডাক্টিভ পোর। ঠিক আছে, এবার হাইমেন হলো সেই পর্দা যেটা এই এই যে রিপ্রোডাক্টিভ পোর সেটাকে ঢেকে রাখে, পার্সেলে ঢেকে রাখে। হাইমেনের বাংলা হলো সতীচ্ছদা। এর এর আগেকার পিরিয়ডে গেলে আমরা বুঝতে পারবো সতী আর অসতীর বিষয়বস্তু। হ্যাঁ, মানে যখন 10 বছর 9 বছর বয়সে বিয়ে হচ্ছে, 11 বছর 12 বছর বয়সে বিয়ে হচ্ছে, তখন সতী অসতী কথাটি আসে। আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থায় আগেকার দিনে এই ব্যাপারটা এরকমই হতো যে যদি প্রথম কয়টাসের বা যৌন মিলনের সময় যদি মানে রক্ত বের হয় আর কি, তাহলে সেক্ষেত্রে সে সতী, আর যদি না হয় তাহলে অসতী। কারণ হাইমেন যে মেমব্রেন, সে মেমব্রেনটা ব্রেক করবে, আর সেটা ব্রেক করলে কিছুটা ব্লিডিং হবে, রক্তপাত হবে, আর সেক্ষেত্রে বোঝা যাবে সে সতী আর কি। যে অর্থে বলছি সে অর্থে বুঝতে পারছো, সতী। এবার আজকের দিনে মেয়েদের কোথায় 10 বছর 12 বছরে বিয়ে হয়, আজ তো 25 বছর 30 বছরে বিয়ে হয়। তাহলে সেই দিন পর্যন্ত হাইমেন থাকা সম্ভব নয়। তার অনেক কারণ আছে, যার মধ্যে মেজর কারণ খেলাধুলা, দৌড়ঝাঁপ থেকে আরম্ভ করে সাইক্লিং, আহ বিভিন্ন রেসে অংশগ্রহণ করা থেকে ছোটাছুটি, দৌড়ানো, হ্যাঁ, সব রকম বিষয় রয়েছে যাতে হাইমেন নামক পর্দাটা কিন্তু থাকা সম্ভব হয় না। আরো বিভিন্ন কারণের জন্য হাইমেন পর্দাটা থাকা সম্ভব হয় না। আর সেই জন্য এই কনসেপ্ট যেটা এই ফার্স্ট কয়টাসের সময় সেটা ব্রেক করা বা হ্যান ত্যানের, এসব হওয়ার কোনো অপশনই নেই। কারণ অনেক আগে থেকেই হাইমেন কিন্তু ব্রেক করেই আছে। ঠিক আছে, সুতরাং এটা মানে সেই লেভেলের ব্যাপার আর কি। হ্যাঁ, যেটা এখানে বলা আছে সেই জায়গাগুলো আমরা বলে দিলাম। So the hymen is not a reliable indicator of vaginity or sexual experience. ওই জন্যই বলা আছে এটা, যে হাইমেন কখনো এটা রিলায়েবল ইন্ডিকেটর হতে পারে না যে সে ভার্জিন কিনা। ঠিক আছে, কারণ এই ভার্জিনিটি নষ্ট হয়ে যাওয়ার মানে হলো এটা নয় যে হাইমেন পর্দাটা নষ্ট হয়ে যাওয়া মানে ভার্জিনিটি নষ্ট হয়ে যাবে, এটা নয়। কারণ হাইমেন মেমব্রেন আরো প্রচুর কারণের জন্য নষ্ট হয়ে যেতে পারে, তাই বলে সে ভার্জিন নয় এমন বলা যাবে না। ওকে, clitoris, a highly sensitive organ lining just in the front of the urethral opening. ঠিক আছে, ইউরেথ্রাল ওপেনিং যেখানটা দিয়ে হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় রয়েছে একটা মানে ওই যে কড়ি আঙুল যদি বলি, তার যে একটা পাফ তার থেকেও ছোট আর কি, একটা ছোট্ট মতো অংশ, যে অংশটা অ্যাকচুয়ালি মেলদের ক্ষেত্রে পেনিস। এটা হলো ভেস্টিজিয়াল অর্গান, এটা হলো ভেস্টিজিয়াল অর্গান ফিমেলদের ক্ষেত্রে। ঠিক মেলদের যেমন ম্যামোরি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি ভেস্টিজিয়াল অর্গান, ফিমেলদের ক্ষেত্রে অ্যাক্টিভ, মেলদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ। এই ক্লাইটোরিস ফিমেলদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, মেলদের ক্ষেত্রে অ্যাক্টিভ। মেলদের ক্ষেত্রে এটাই পেনিস, ফিমেলদের ক্ষেত্রে ক্লাইটোরিস কোনো ভূমিকা নাই, তাই এর কাজ নেই। আস্তে আস্তে ছোট হতে হতে এই জায়গায় গিয়ে অবস্থা করেছে। আরো হয়তো আরো কিছু পরে এই অংশটাই হাওয়া হয়ে যাবে, কারণ ভেস্টিজিয়াল অর্গানের বিষয়ই তাই। তবে এটা কি কোনো কাজই করে না? না, তা নয়। এটা অ্যাকচুয়ালি সেক্সুয়াল সেন্সেশন ক্রিয়েট করে। তো এটা বলতে পারো যে সেই অর্থে স্যার কাজ, সেই অর্থে না থাকলেও আমরা বলেছি ফিমেল ভ্যাজাইনাল রিজনে প্যাপিলি আছে প্রচুর, তারাও কিন্তু সেক্সুয়াল সেন্সেশন ক্রিয়েট করে। তাহলে সেক্ষেত্রে ক্লাইটোরিস না থাকলেও যে সেক্সুয়াল সেন্সেশন ক্রিয়েট হবে না এমন নয়। সুতরাং এটা আমরা ভেস্টিজিয়াল অর্গানই বলবো। বোঝা গেল কি বললাম? এবার দেখবে সেই অ্যাড্রিনাল ভিরুলিজম বলে একটি রোগ আছে। যখন আমরা অ্যাড্রিনালিন পড়বো না, অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়বো না, তখন দেখবে অ্যাড্রিনালিন ভিরুলিজম, হ্যাঁ, অ্যাড্রিনাল ভিরুলিজম বলে একটি রোগ আছে। সেখানে মেয়েদের ছেলে সুলভ বাহ্যিক বৈশিষ্ট্য দেখা যায়, গোপদার থেকে আরম্ভ করে ইভেন ক্লাইটোরিসের আকার আকৃতি বেড়ে এত বড় হয়ে যাওয়া, এটাও মেয়েদের ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে পড়ে যদি সেই রোগে আক্রান্ত হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাই মানতে হবে আমাদেরকে যে ওখানে যে অ্যান্ড্রোজেন রয়েছে আর কি, সেই অ্যান্ড্রোজেন অ্যাকচুয়ালি এই ক্লাইটোরিসের আকার আকৃতিকে বাড়িয়ে ফেলেছে, আর সেই জন্য সে একটা পার্টিকুলার রোগে ভুগছে। নর্মালি কোনো মেয়ের ক্ষেত্রে এটা হয় না। ওকে, সিমেন যখন ভ্যাজাইনাল রিজনের মধ্যে পড়ে, সেই সিমেন মোটামুটি 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। যখন এক্সটার্নাল সার্ফেসে পড়ে তখন মোটামুটি 24 ঘন্টা মতো বেঁচে থাকতে পারে। তবে এটা আবারও নির্ভর করছে বাইরের পরিবেশে কেমন, তার উপর নির্ভর করছে যে তার বেঁচে থাকার সম্ভাবনা আদৌ 24 ঘন্টা আছে কিনা।
তবে ফিমেল ভ্যাজাইনাল রিজনে মোর অর লেস 48 থেকে 72 ঘন্টা। তবুও একবার বলতে হবে যে যদি খুব ফিমেলদের ক্ষেত্রে পিএইচ লেভেল যদি খুব হাই হয়, মানে লো হয় আর কি, হ্যাঁ, মানে খুবই অ্যাসিডিক হয়, হাইলি অ্যাসিডিক হয়, তাহলে সেখানে ফার্স্ট ফার্ম ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা মেয়েদের ক্ষেত্রে একটা মা না হওয়ার কারণ হতে পারে। ওকে, এই মোটামুটি বিষয় ছিল এই রিপ্রোডাক্টিভ অর্গানের সঙ্গে। হ্যাঁ, যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আর তা না হলে আমরা ওভারি সেকশনাল ভিউ দেখাবো, পাশাপাশি আমরা উজেনেসিস দেখাতে লাগবো, কারণ এটা পড়ানোর সঙ্গে সঙ্গে উজেনেসিস একবারে হবে। আরো বোর্ড বড় হলে আমরা একসঙ্গে মেনস্ট্রুয়াল সাইকেল দেখাতে পারতাম, কারণ সবগুলোই রিলেটেড বিষয় একটা অপরের সঙ্গে। আচ্ছা, আমরা আরো কিছু এটা মোছার আগে বলে দিই। সেটা হলো এন্ডোমেট্রিয়ামের এই যে বাড়া-কমা, হ্যাঁ, এই বাড়া-কমাটা নির্ভর করছে তোমার দিন অনুযায়ী। তাহলে এই যে এতটা থিকনেস আমরা দেখিয়েছি, এতটা থিকনেস আমরা দেখিয়েছি, এই থিকনেসটা ধরো আমি ম্যাক্সিমাম দেখালাম, তাহলে কোন পিরিয়ড থেকে গ্রো করতে শুরু করলো, তারপর থিকনেস বাড়তে 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 গিয়ে কখন ম্যাক্সিমাম হলো, কখন আর বাড়লোই না, তারপর কখন এখান থেকে পুরোটা আস্তে আস্তে নষ্ট হয়ে বেরিয়ে গেল। এই গোটা জিনিসটাকে বুঝতে গেলে আমাকে এই এন্ডোমেট্রিয়াম, তার সঙ্গে ওভারি, তার সঙ্গে যে হরমোন গুলো এই গোটা সাইকেল গুলোকে রেগুলেট করছে, সেটা ওভারি থেকে রিলিজ করা হরমোন এবং পিটুইটারি থেকে রিলিজ করা হরমোন, এই চারটে জিনিসকে একসঙ্গে সিঙ্ক্রোনাইজ করতে হবে। কারণ একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এই চারটি জিনিসকে দেখানো হয়। যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে তখন ওভারিতে কি কি পরিবর্তন হচ্ছে, সেই একই টাইমে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের কি কি পরিবর্তন হচ্ছে, সেই একই টাইমে ওভারি থেকে রিলিজ হওয়া হরমোনগুলোর কি কি পরিবর্তন হচ্ছে, সেই একই টাইমে পিটুইটারি থেকে বেরোনো হরমোনগুলোর কি কি পরিবর্তন হচ্ছে। এটাকে সিঙ্ক্রোনাইজ ওয়েতে দেখতে হবে একই সময়ে। তো সেই জন্য স্ট্রাকচার বোঝা অত্যন্ত জরুরি বিষয়। ওকে, স্ট্রাকচার মোছার আগে আমরা একবার বলে দিই কি হয় না হয়। সেটা হলো স্পার্ম ভ্যাজাইনাল রিজনে এসে পড়ে, তখন তাকে আমরা ইনসেমিনেশন বলি। এখন একটা মেলের ক্ষেত্রে ইনসেমিনেশনের যে ব্যাপারটা, সেটা আমরা বলেছি 2 থেকে 3 ml মতো, হার্ডলি এটা 5 ml হতে পারে। আগের দিন আমরা বলছিলাম যে এই যে রিসেন্ট যে কাণ্ড চলছে, হ্যাঁ, নাম না করেই বলতে হবে, তাতে যদি আমরা ম্যাক্সিমাম 5 ml করেও ধরি, তাহলে টোটাল ফ্লুইডের পরিমাণ বলছে 151 ml মতো। হ্যাঁ, 151 ml মতো, ঠিক আছে। তো এই ফ্লুইডটা টোটাল সিমেন্ট কিনা সেটাও কিন্তু ঠিকঠাক বোঝা যায়নি এখনো। হ্যাঁ, আর কবে বুঝবে, কারণ বডি তো নেই। তো এই এই ফ্লুইডটা মানে যেহেতু ডাক্তারি লেভেলে বুদ্ধি, তো তো এই ফ্লুইডটা এমনও হতে পারে যে মিসগাইড করার জন্য আরো অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আরো অনেক কিছু হয়তো হতে পারতো, মানে আরো ভয়ঙ্কর হতে পারতো। কারণ ওই তো খারাপ বুদ্ধির লোকেরা যদি কোনো মানে দুষ্কর্ম করে আর কি, হ্যাঁ, সেটা মারাত্মক লেভেলের ভয়ঙ্কর হতে পারে। বলছি বোকারা যখন পাপ করে তখন তাদের বদমাইশি করে, পাপ নয় বদমাইশি করে, তখন তাদের বদমাইশি যে লেভেলে হবে, আর একটা বুদ্ধিমান লোক যদি বদমাইশি করে, তার বদমাইশির লেভেল কিন্তু চরম আকার ধারণ করবে, কারণ সে বুদ্ধিমান, তাই না? তো কুবুদ্ধিমান, হ্যাঁ, সুবুদ্ধিমান নয়, কুবুদ্ধিমান। এবার দেখো এমনও হতে পারতো, এটা বলা উচিত নয়, এমনও হতে পারতো এখানে তো মিসগাইড করার জন্য সিমেনের সঙ্গে আরো এক্সট্রা কিছু মিশিয়েছে, এমন তো হতেই পারে, বা এমনটা বলা হচ্ছে। হ্যাঁ, ইভেন দেখো এটাও হতে পারতো যে এই জায়গাতে যে পরিমাণ অত্যাচার করেছে, যদি অন্য কোনো ধরনের ফ্লুইড এখানে দিয়ে দিত, মানে লাইক ধরো কোনো আঠা বা এই ধরনের কিছু, মানে যে গাম টাম গুলো হয়, যেগুলো এরকমের জেলি লাইক সাবস্টেন্স রয়েছে আর কি, মানে এরকমের ধরনের আর কি, হ্যাঁ, তাহলে ব্যাপারটা আরো মারাত্মক লেভেলে চলে যেত। না না, মানে এই ধরা পড়ার ব্যাপারটা আরো মারাত্মক জায়গাতে চলে যেত বোঝার ক্ষেত্রে। মানে এটা একটা মেজর জিনিস যার থ্রু দিয়ে উদ্ধার হবে যে কারা ছিল এই জায়গায়, ঠিক আছে। এক্সটার্নালি যা যা তদন্ত হচ্ছে, যা দেখেছে, এই করেছে ওই করেছে, পিটিয়ে ফিটিয়ে যা হবে হবে, কিন্তু এই যে ফরেন্সিক রিপোর্ট যখন দেখাবে, তখন এই জায়গায় যদি আমি কথা বুঝি ফেভিকল আঠা যদি দিয়ে দিত, তাই স্পার্মের অবস্থা তো খারাপ হয়ে বসে থাকতো, তো কিছুই আর ধরা পড়তো না ওইসব জায়গায়, স্টাডি করা খুব মুশকিল হয়ে যাবে, তাই না? তো সেটা বলছি আর কি, যে এই ব্যাপারগুলো রয়েছে। এবার এখানে যখন স্পার্ম পড়ে কি হয় একবার বলে দিই।
যখন টোটাল সিমেন পড়ে, সিমেনের প্রথম কাজ হলো এই জায়গার যে অ্যাসিডিটি মানে অ্যাসিডিক মিডিয়ামের বিষয়টা রয়েছে এটাকে নিউট্রালে কনভার্ট করা। নিউট্রালে কনভার্ট করলে কি হয়, ক্যালসিয়ামের মানে মানে ইনসার্শন শুরু হয়ে যায় ভিতরের দিকে, স্পার্মের ভিতর দিকে। তখন এখানে কোটিং তৈরি হয়েছিল এপিডার্মিস রিজন, সেগুলো আমি বলবো ফার্টিলাইজেশনের সময়। ওই কোটিংটাকে ছাড়ালে এই মোটিলিটি পাওয়ার ফিরে পায়। মোটিলিটি পাওয়ার ফিরে পেলেই এটা তখন ফাঁকাই আছে, তো এই জায়গা দিয়ে এরা যেতে শুরু করে, এই জায়গা দিয়ে এরা যেতে শুরু করে। এবার এখানে ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং এর ব্যাপার আছে, কেমোট্যাকটিক মুভমেন্টের ব্যাপার আছে, যে কোন সাইডে যাবে, এই সাইডে যাবে না এই সাইডে যাবে, ডিপেন্ড করছে সেই মাসে কোন ওভারিট অ্যাক্টিভ আছে তার উপর ডিপেন্ড করছে। কারণ ওটা নির্দিষ্ট আকর্ষণে ছুটছে, আর সেটা ওই অ্যান্টিজেন অ্যান্টিবডির যে ব্যাপারটা হয়, অ্যাগ্লুটিনোজেন অ্যাগ্লুটিনিন, এখানে ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং নাম থাকে, সেই কেমোট্যাকটিক মুভমেন্টের থ্রু দিয়ে ছুটছে। এবং সেই জায়গায় পৌঁছানোর পর পৌঁছাতে পৌঁছাতে 2-4 কোটি মরে যায়, আটকে যায়। বাকি যারা পৌঁছালো গিয়ে, ধরো সাপোজ 6 কোটি পৌঁছালো, এই 6 কোটি নিয়ে চেষ্টা করবে যে একটা ওভার বাইরের দিকে যত লেয়ার আছে সেই লেয়ার গুলোকে ভেদ করা এবং নষ্ট করে আলটিমেট পজিশনে পৌঁছানো। তারপরে ফিউজ করবে, তারপরে জাইগোট তৈরি হবে, জাইগোট আবার পরে ফিরে আসবে এইদিকে, আস্তে আস্তে মডুলা ব্লাস্টুলা হবে, তার ব্লাস্টুলা দশায় গেঁথে যাবে, তারপরে গ্লাস্টুলা আসবে, গ্লাস্টুলার পরবর্তীতে জাইগো এমব্রায়ো আসবে, আর তারপর ফিটাস হবে, দেন ফুল ম্যাচিওর হবে, দেন বেবি হবে। এটা তো গোটা প্রসিডিওর, যেহেতু আমরা মুছে দেবো সেই জন্য এগুলো একবার জাস্ট ছুঁয়ে রাখলাম। ওকে, এরপর দেখো অ্যাক্সেসরি মানে সেকেন্ডারি সেক্স অর্গানের ক্ষেত্রে মেমোরি গ্ল্যান্ডের কথাও রয়েছে, কিন্তু মেমোরি গ্ল্যান্ড আমরা এখন বলবো না। কেন? যখন আমরা শেষে পার্টুরেশনের পর, প্রসবের পর যখন মিল্ক সিক্রেশনের কথা বলবো, একবারে মেমোরি গ্ল্যান্ড বলে মিল্ক সিক্রেশন বলে শেষ করে দেবো, তাহলে এটা ফালতু এখন মাঝখানে পড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, সেই জন্য আমরা চলে যাব একদম নেক্সট যে গ্যামেটোজেনেসিস পোর্শন রয়েছে, মানে উজেনেসিস, সেই উজেনেসিসের জায়গায় যাব। তার আগে আমরা যেটা করে নেবো সেটা হলো যে একটা ওভারির ক্ষেত্রে যে সেকশনাল ভিউ আছে সেই সেকশনাল ভিউকে দেখবো। আর সেকশনাল ভিউ না দেখলে আমাদের অ্যাকচুয়ালি সব ব্যাপারটাই বোঝা কষ্টকর হয়ে যাবে। মেলদের ক্ষেত্রে যতটাই আমরা কম পড়ি না কেন অতটা অসুবিধা হয় না, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে অনেক বেশি বেশি পড়তে হয়, কারণ বাকি ঘটনাটা সবই ফিমেল বডিতে হবে সেই কারণের জন্য। আচ্ছা দেখো, যে ওভারির কথা বলছিলাম সেই ওভারির ক্ষেত্রে আমরা একটা সেকশনাল ভিউ দেখাচ্ছি। সেকশনাল ভিউ এর পাশাপাশি আমরা উজেনেসিসকে দেখাবো, পাশাপাশি পারলে আমরা সেই গ্রাফিক্যাল মানে রিপ্রেজেন্টেশন দেখাবো আর কি, যার থ্রু দিয়ে আমরা এই 4টে জায়গাকে সিঙ্ক্রোনাইজ করতে পারি। হ্যাঁ, এখন কতটা একই জায়গায় হবে সেটা বুঝতে পারছি না, দেখা যায়। এটা হলো সেই ব্রড লিগামেন্ট যার দ্বারা যুক্ত করা আছে, আর তারপরে এটা হলো ওভারির ক্ষেত্রে তার একটা এলএস ভিউ, ওভারির ক্ষেত্রে একটা এলএস ভিউ মোটামুটি। ওকে, তাহলে এটা হলো সেই ব্রড লিগামেন্ট যার দ্বারা যুক্ত করা আছে। যখন একটা বাচ্চা যখন গ্রো করে 2 মাস বয়সের পর বলেছি সেক্স ডিটারমিনেশন হয়, তার মানে 2 মাস বয়সের পর যখন সেক্স ডিটারমিনেশন হয়, যখন সে মেল হয় তখন তার টেস্টিস ফর্ম করে, তারপরে সে 8 মাস বয়সে স্ক্রুটামে নেমে আসে, ইঙ্গুইনাল কানাল হয়ে নেমে আসে। সেম প্রসিডিওর কিন্তু ফিমেলেরও, সেই ইঙ্গুইনাল কানাল হয়েই কিন্তু ওভারি এখানে রিলিজ করে, মানে ওভারি এখানে এসে পৌঁছায় আর কি। সেম প্রসিডিওর, ছেলেদের ক্ষেত্রে যেমন প্রসিডিওর মেয়েদের ক্ষেত্রে তেমনই প্রসিডিওর। আমরা যখন সেক্স ডিটারমিনেশন করবো তখন আমরা ব্যাপারটা বুঝতে পারবো যে মেল ফিমেল হওয়ার বিষয়টা 2 মাস আগে পর্যন্ত সেম, সেম টু সেম, কিছু পার্থক্য নেই। যা হবে 2 মাস পর ইঙ্গুইনাল কানাল হয়ে আসার গল্প দুজনেরই আছে। ওকে, হ্যাঁ, ইঙ্গুইনাল কানালের উপরে লোয়ার অ্যাবডোমেনে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, পজিশনটা আলাদা তো। এর যে ব্রড লিগামেন্ট দ্বারা বাইরে লাগানো আছে এই পজিশনে তো নাই, ঠিক আছে। আচ্ছা, বেশি জটিলতা বাড়িয়েও লাভ নাই খুব একটা। ওভারির ক্ষেত্রে এটা এলএস দেখানো আছে, লংজিটুডিনাল সেকশন। এর বাইরের দিকের যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াল সেল। এটা এক ধরনের এপিথেলিয়াল টিস্যু যাকে আমরা জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু বলছি। যে
এখান থেকে অ্যাকচুয়ালি ফলিকলের সিলেকশন হয়, মানে এগুলো হলো মাদার সেল, এগ মাদার সেল। তাহলে জার্মিনাল এপিথেলিয়াম মানে এখানে হলো, মানে সেই অর্থে যেমন স্পার্মাটোগোনিয়াম পেয়েছিলাম, তেমন এখানে এক্ষেত্রে হলো উগোনিয়াম। বোঝা গেল? তাহলে এই জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু যেখান থেকে জার্ম সেল প্রডিউস হবে, রাদার বলা ভালো এখান থেকে ফলিকল তৈরি হবে, সেই ফলিকলের মধ্যে এগ প্রডিউস হয়, ডাইরেক্টলি এগ প্রডিউস হয় না, ফলিকলের মধ্যে এগ প্রডিউস হয়। এখানে বলতে গেলে কিছুই বলা যাবে না, এমনি আমাকে দেখাতে হবে, কারণ এখানে উজেনেসিসের জায়গায় আমরা একবার যাই, তাহলে মোটামুটি যা বলা আছে তারপর আমরা এক্সট্রা জিনিসগুলো অ্যাড করে দেবো। ওকে, আচ্ছা উজেনেসিস, দেখো উজেনেসিস পড়লে কিন্তু আমরা এলএস ভিউ আমরা পেয়ে যাব ডাইরেক্টলি সঙ্গে সঙ্গে। ইট ইজ দ্য প্রসেস অফ দ্য ফর্মেশন এন্ড ম্যাচুরেশন অফ ওভাম। ইট টেক্স প্লেস ইন গ্রাফিয়ান ফলিকল, মানে পরিণত ডিম্বথলির মধ্যেই ঘটনাটি ঘটে। Oogenesis is initiated in embryonic stage when 2 million of egg mother cell, মানে যেটা উগোনিয়া বলা হচ্ছে, formed within each ovary। এই ডেটাগুলো একটু একটু লাগবে, এর জন্য এখানটা দরকার আছে। কি বলা হচ্ছে? Oogenesis is initiated in embryonic stage, তাহলে যখন ভ্রূণ অবস্থায় রয়েছে। ভ্রূণ কখন বলবো আমরা? এমব্রায়োনিক স্টেজ কতদিন বলি আমরা? যতদিন পর্যন্ত তার বয়স হলো 2 মাস। 2 মাসের পর থেকে সেটা কিন্তু ফিটাস হয়। এই অর্থে এখানে এমব্রায়োনিক স্টেজ বলতে কিন্তু সেই ওই লিমিটেশনটা রাখা হয়নি যে 2 মাস না তারপরে, ওটা বলা হয়নি। এমব্রায়োনিক স্টেজ মানে ভ্রূণ অবস্থায়, মানে ওই উইদিন দ্য মাদার হোম, প্রথম দিকে 2 মিলিয়ন মাদার সেল আছে, 2 মিলিয়ন মাদার সেল আছে। ওকে, নো মোর উগোনিয়া আর ফর্মড অ্যান্ড অ্যাডেড আফটার বার্থ। জন্মের পরে কোন রকম উগোনিয়া ফর্ম করে না, কোন রকম উগোনিয়া অ্যাড হয় না। আচ্ছা, উগোনিয়া multiply to form primary oocytes. They enter prophase 1 and meiosis and get temporarily arrested in that stage. Meiosis, prophase 1 মানে meiosis 1 এর prophase 1। আচ্ছা, each primary oocytes gets surrounded by a layer of granulosa cells to form primary follicle। কিছু বোঝা যাবে না। It many primary many primary follicles degenerate during the phase of the birth to puberty। Therefore, at puberty, when 6,000 to 8,000 primary follicles are left in each ovary। জাস্ট ডেটাগুলো দরকার আছে, আগে দরকার নেই, বাকিটা বলে দিচ্ছি। দেখো, এই যে যে জায়গা থেকে ফলিকল তৈরি হবে সেটা হলো তোমার জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু। এই জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু থেকে প্রতিবারে কিন্তু একটা হিউজ নাম্বারের গ্রানুলোসা সেল প্রডিউস হয়, তৈরি হয়, মাল্টিপ্লাই করে, যে জন্য সংখ্যাটা 2 মিলিয়ন পর্যন্ত দেওয়া আছে। এই যে পিউবার্টির সময় সেটা কমে এসে 60 থেকে 80 হাজার হয়ে যাচ্ছে মাত্র। এই সংখ্যাটা কমার এটা বিষয় যে এই যে সংখ্যাটা এখন, এটা কখন তৈরি হবে? আফটার পিউবার্টি বা ডিউরিং পিউবার্টি, বয়স সন্ধির সময়, যখন তার পিরিয়ড শুরু হচ্ছে। প্রতিবার এই যে গোলগুলো দিয়েছি এর সংখ্যা মোটামুটি আমি কথাই বলছি, ধরো 1000। তাহলে এই 1000-এর মধ্যে একজনই মাত্র অ্যাকচুয়ালি গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হবে, বাকি সবাই চারিপাশে ঘিরে থাকবে। বোঝা গেল? তার মানে এর মধ্যে মোটামুটি মাঝের একজন অ্যাকচুয়ালি আগামী দিনের গ্রাফিয়ান ফলিকল। এখন এটা প্রাইমারি ফলিকল বা ফলিকলের সিলেকশন চলছে। এটা এই সিলেকশন প্রসিডিওরটার জন্য দুটো ওভারি থাকার কারণ রয়েছে, যেটা আমরা বলছিলাম একটু আগে। দুটো ওভারি থাকার কারণ কি? কারণ একটা ওভারি থেকে ওভা ম্যাচিওর হয়ে রিলিজ করেছে উজেনেসিসে, ম্যাচিওর করে রিলিজ করেছে, যখন ওটা নষ্ট হয়ে বেরোচ্ছে তখন আর একটা ওভারিতে এটা সিলেকশন চলছে। বলছি আমরা আরো, তাহলে বিষয় হলো
এই যে সংখ্যাটা, যেটা আমরা মোটামুটি মনে হয় 455 বা কিছু একটা পেলাম, তো সারা জীবনের 10 বছর থেকে 45 বছর ধরে নিয়েছি, প্লাস মাইনাস করো, কোনো অসুবিধা নাই। তাহলে আলটিমেট সংখ্যাটা এটাই, এর বেশি না। কিন্তু এই যে ঘিরে রয়েছে সেলটা, সেটা কিন্তু প্রচুর। মানে হিসাব মতো যদি প্রতিবারে যদি 1000 আমরা রাফলি ধরছি আর কি, তার মানে প্রতিবারে কিন্তু এই 1000 করে সেল এরকম করে বেরোলে একজন মাত্র সিলেক্ট হয় অ্যাজ এ প্রাইমারি ফলিকল। বাকিরা সবে কিন্তু ওই থিকা ইন্টারনা, থিকা এক্সটার্নাল সেল, মানে গ্রানুলোসা সেল। বোঝা গেল কি বলছি? তার মানে এতগুলো বেরোচ্ছে, তার মধ্যে একজন সিলেক্ট হবে। এটা ফলিক্যাল, এটা এগ না। ফলিক্যালের মধ্যে এগ হবে, ফলিক্যালের মধ্যে এগ ফর্ম করবে। তাহলে এটা হলো সেই এগকে ধরে রাখার জায়গা। এইবার এই প্রাইমারি ফলিকল কখন তৈরি হচ্ছে, সিলেকশন কখন হচ্ছে, সেটা হলো ডে 1। ভালো করে বুঝবে। ডে 1 কেমন ভাবে করা ধরা হয়, সেটা হলো যেদিন পিরিয়ড শুরু হয় সেদিন ডে 1 বলা হয়। পিরিয়ড ধরো 3 থেকে 5 দিন মতো চলে অ্যাভারেজ। তার মানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5। যদি 4 দিন ধরি তাহলে ডে 4, ডে 1 টু ডে 4 চলছে তার পিরিয়ডস। তাহলে সেই হিসাবে যেদিন তার পিরিয়ডস হলো, সেই দিন তার অন্য আরেকটা ওভারিতে একটা ফলিকলের সিলেকশন হলো। এটা অন্য একটা ওভারি থেকে যে এগ রিলিজ করেছিল, সেই এগটা নষ্ট হয়ে বেরোচ্ছে, সেই দিন অন্য ওভারিতে আরেকটা ফলিকলের সিলেকশন হলো সেই দিন। ডে 1টাকে এই হিসাবে ধরা হয়। ঠিক আছে? তাহলে ডে 1 মানে যেদিন পিরিয়ড শুরু হয়, ডে 1। এটা তো একদম প্রাইমারি বিষয়, এটা তো মাথায় ঢোকাতে হবে, কারণ দুটো চ্যাপ্টার এই রিলেটেডই রয়েছে, নাহলে ক্যালকুলেশন গুলো একটাও হবে না। এইবার যখন প্রথম 4 দিন যখন পিরিয়ডস চলছে, তখন এই প্রাইমারি যে ফলিকল, তারও ডেভেলপমেন্ট চলছে। এই ডেভেলপমেন্টটা আস্তে আস্তে চলতে থাকে। ধরো সেকেন্ডারি ফলিকল হলো, তাহলে মাঝেরটা বড় করলাম, তার পাশে যে সেলগুলো কত রাখবো এইরকম করলাম, এরকম। এগুলো হলো সব ওই থিকা ইন্টারনা এক্সটার্না এসব হবে আর কি, পরে দেখাচ্ছি। তাহলে এটা তখন আমি সেকেন্ডারি নাম দিতে পারি, তারপরে তুমি টার্সিয়ারি নাম দিতে পারো, তারপরে আমি দেখাবো যেটা, সেটা হলো গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে? এটা ধরো গ্রাফিয়ান ফলিকলকে দেখানো হচ্ছে, মানে পরিণত এটা। তার মানে তখন এই গ্রাফিয়ান ফলিকলের কি অবস্থা? এই গ্রাফিয়ান ফলিকলে পরিণত হতে এখনো পর্যন্ত আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে ডে 12 ধরছি আমরা, কারণ ডে 14-এ কি হবে, ওভিউলেশন হবে, মানে ওভার রিলিজ করবে। ম্যাচিওর ওভারটা, ম্যাচিওর ফুললি ম্যাচিওর না, কারণ একটা ফেজে আটকে গেছে, সেই ফেজে সে রিলিজ করবে, যেটাকে আমরা ওভিউলেশন বলি। মানে 28 দিনের সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করি, প্রথম 14, তারপরে 14, অ্যাভারেজ। কারণ এটা তো এক্স্যাক্টলি হতে পারে না, এক্স্যাক্টলি তো ম্যাচ করবে না সবসময়, সেসব পরে হবে, আগে নর্মালটা দেখায়, তারপরে অ্যাবনর্মাল এর কেস আসবে। তাহলে প্রথম 14 দিন হলো গ্রাফিয়ান ফলিকল তৈরি হওয়ার সময়, ওভার রিলিজ করার পর তারপরে পরে 14 দিন আর অন্য ব্যাপার। এবার দেখো তুমি ভেবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে রিলিজ করে, যার কাজ হলো ফলিকলকে স্টিমুলেট করা। তাহলে এর কাজ এই দিনগুলোতে চলবে, যত বড় হবে কাজ তত বাড়তে থাকবে। অনেকে ভাবে কি, প্রথমে একটু বেশি কাজ করবে, তারপরে বড় হয়ে গেলে আর বেশি কাজ করতে হবে না, এমন নয়। লোক যত বাড়বে খাওয়াতে বেশি হবে, লোক যত বাড়বে নিয়ে যাওয়ার জন্য গাড়ির সংখ্যা বাড়াতে হবে, তেমন ভাববে। যে ফলিকল যেমন বড় হচ্ছে, ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণ কিন্তু বাড়াতে হয়েছে, কারণ গোটা ফলিকলকে তাকে স্টিমুলেট করতে হচ্ছে। আর এখানে যেহেতু নামই তার ফলিকল, ছেলেদের ক্ষেত্রে আমরা একটা সেমিনিফাস টিউবুলস দেখছিলাম, সেই জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন একটু কাজের জায়গার একটু সমস্যা হচ্ছিল, মানে কোথায় কাজ করে। এখানে তো সেরকম কোনো জায়গায় নেই, মানে প্রথম 14 দিন যে ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করবে এ নিয়ে সমস্যার কিছু নেই। তার মানে পিটুইটারি থেকে যে দুটো হরমোন বের হয়, একটা এফএসএইচ, একটা এলএইচ, প্রথম
14 দিন এফএসএইচ এর দখলদারিতে থাকবে, পরের 14 দিন এলএইচ এর দখলদারিতে থাকবে। দখলদারি বলেছি, এমন নয় যে আরেকজন থাকবেই না, থাকবে। কেউ কোনো হরমোন গ্রাউন্ড লেভেলে যাবে না, জিরো লেভেলে যাবে না, একটু তো থাকবেই। কিন্তু রাজ করবে যে, সে হলো প্রথম 14 দিন এফএসএইচ, পরের 14 দিন এলএইচ। হলো? আচ্ছা, একটা গ্রাফিয়ান ফলিকলকে যদি আমরা একটু জুম ইন করে দেখি, আর কি বড় করে দেখি, তাহলে কেমন দেখবো আমরা, কারণ অত্যন্ত ভাইটাল বিষয়। তো ধরো এটা, ধরো সাপোজ বলছি গ্রাফিয়ান ফলিকলকে দেখানো হচ্ছে। এবার দেখো এই যে লাইনটা আমরা আঁকলাম, এই লাইনটা তো আঁকা যাবে না, দাগটা তো দেওয়া যাবে না, আর এটা তো মেমব্রেন দিয়ে ঘেরা অংশ নয় যে আমি দাগ দিয়ে দেবো, একটা সেল দিয়ে ঘেরা অংশ। তার মানে আমাকে যেটা করতে হবে, থিকা এক্সটার্না, থিকা এক্সটার্না সেল দিতে হবে এরকম করে, ধরো থিকা এক্সটার্নাল সেল। এরপর ধরো কালার চেঞ্জ করলাম, দিয়ে থিকা ইন্টারনাল সেল দিলাম, তাহলে এগুলো থিকা ইন্টারনাল সেল। এগুলো কিন্তু আর কেউ নয়, ওই যে যারা ফলিকল হতে পারে না, সেই ব্যর্থ ফলিকল। একজন তো সিলেক্ট হয়েছে, বাকিরা তো সবই সিলেক্ট হয়নি। তাহলে এখানে যে সিলেক্ট হয়েছিল সেই কিন্তু আজকের গ্রাফিয়ান ফলিকল। বাকি যারা পড়ে রইলো সবারই ক্ষমতা ছিল কিন্তু ফলিকল হওয়ার, সবাই তো হবে না, একজনকেই করেছে মাঝখান থেকে। সুতরাং বাকিরা এখন ওই গার্ড দিচ্ছে আর কি, মোটামুটি, এছাড়া কোনো উপায় নেই বলার। আচ্ছা, এখানে এই জিনিসটা এখানেও আছে, আমরা যদি নিচের দিকেই দেখাই, তাহলে এই ব্যাপারটা এখানেও চলছে। গোটাটাই আঁকতে হবে, কি আঁকবে বসে বসে? ঠিক আছে, এক্সটার্না, দেন থেকে ইন্টারনা, এটা রয়েছে। চারিদিকে এটা মনে মনে করলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা কানেকশন আছে, দেখা বলে কিউমোলাস উফোরাস। হ্যাঁ, দরকার নেই, না শুনলেও চলবে। কিউমোলাস উফোরাস বলে একটা কানেকশন আছে, যার থ্রু দিয়ে অ্যাকচুয়ালি যে ওভারটা রয়েছে, সেই ওভারটা অ্যাটাচ করে রয়েছে। এই ওভার বিষয়ে পরে আসছি, ওভার বিষয়ে পরে আসছি। এই কানেকশনটা অ্যাকচুয়ালি কিউমোলাস উফোরাস, অন্য কিছু না, এগুলো সেল কিউমোলাস উফোরাস দিয়ে আটকানো আছে। এরপর এখানে একটা মেজর জায়গা জুড়ে রয়েছে, তৈরি হচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে, একবারে তৈরি হয়নি। যত দিন পেরিয়েছে এফএসএইচ হরমোন যত তার কাজ দেখিয়েছে, তত এখানে এই যে ফাঁকা, ফাঁকা নয়, এই যে একটা স্পেস ক্রিয়েট হয়েছে, যাকে বলে অ্যান্ট্রাম, এই অ্যান্ট্রামটা তৈরি হচ্ছে। এদের মনে মনে কিন্তু এই বাকি জিনিসগুলো এঁকে নাও, তাহলে অনেকটা ভরে যাবে, বুঝতে অসুবিধা হবে না। অ্যান্ট্রাম যে জায়গাতে লিকার ফলিকিউলি বলে একটি লিকুইড জেনারেট করে, এবং সেটা এই পাশে যে সেল রয়েছে সেই সেল থেকেই জেনারেট করে। এবং এই লিকার ফলিকুলির পরিমাণ যত দিন এগোবে, মানে আমরা ডে 1, ডে 2, ডে 3 বাদ দাও, ওদের তো একদম প্রাইমারি স্ট্রাকচার আছে, তারপর সেকেন্ডারি, টার্সিয়ারি, এই জায়গাগুলোতে যখন আসছে, আলটিমেট কিন্তু এই ছবিটা দেখাচ্ছি, তখন অ্যান্ট্রামের জায়গাটা অনেকটা বড়, আর যেখানে লিকার ফলিকিউলির পরিমাণটা অনেকটা বেশি। এই লিকার ফলিকুলির পরিমাণ মেজর অ্যামাউন্টে যে তৈরি করতে পারে, তার নাম হলো এলএইচ হরমোন। আর সেই জন্য যদি ডে 14-এ আমরা ওভিউলেশনের কথা বলি, তাহলে প্রায়োর টু ডে 14, মানে 13 নম্বর দিনে রাতে ধরো, এলএইচ এর হিউজ একটা সিক্রেশন দেখা যায়। আমরা বলেছিলাম কিন্তু ফার্স্ট 14 দিন কাজ করছে এফএসএইচ, কিন্তু ওই 14 দিনের আগেই অ্যাকচুয়ালি এলএইচ হরমোনের তার প্রভাব একটা দেখাবে পিক পয়েন্টে, যেটাকে এলএইচ সার্জ বলা হয়। সেই এলএইচ সার্জের জন্যই এই অ্যান্ট্রামের মধ্যে লিকার ফলিকুলির পরিমাণ হিউজ লেভেলে বাড়বে, লিকার ফলিকুলির পরিমাণ হিউজ লেভেলে বাড়বে। ওকে, এটা একটা তরল পদার্থ। এবার যখনই অ্যান্ট্রামে প্রচুর লিকার ফলিকুলি চাপ দিচ্ছে, তখন বাধ্য হবে যে গোটাটা ফেটে যেতে, কারণ ও বাড়াবাড়ি করাতে এটা ফেটে যাবে। আর তখনই কিন্তু যে ওভারটা এখানে তৈরি হয়েছিল, আসছি, সেটা এখানে রিলিজ করে যাবে, আর যেটাকে আমরা বলি ওভিউলেশন। আর যেটা হয় মোটামুটি ডে 14-এ। এবার এক্সাক্ট তো কোনো মহিলার ক্ষেত্রে হতে পারে না এটা, সেরকম 13 থেকে 17 একটা রেঞ্জ ধরা হয়, মানে থার্ড উইক। উইক সবসময় ধরা হয় ডে 1 কে ধরে,
মানে যেদিন পিরিয়ডস হয়েছে সেদিন ডে 1, মানে সেই হিসাবে থার্ড উইক। যে সময়কালটা, হ্যাঁ মানে 13 থেকে 17, ঠিক আছে, এই টাইম পিরিয়ডটা। তারপরে অ্যাকচুয়ালি অ্যাম্পুলাস আসবে, সেটা পরে আসছে। তাহলে এখানে এই জিনিসটা হলো, আবার একবার বলছি, প্রথম 14 দিন এলএইচ, সরি প্রথম 14 দিন এফএসএইচ, পরে 14 দিন এলএইচ, আমরা এইভাবে বলি। কিন্তু এই 14 দিনের এই যে জায়গাটা, ওভিউলেশনের আগে কিন্তু এলএইচ পিক পয়েন্ট থাকে, সবচেয়ে পিক পয়েন্টটা ওই সময়ই থাকে। সেই জন্য ওই সময়ে যে এলএইচ হরমোন, যে অ্যাকচুয়ালি অ্যান্ট্রামের মধ্যে লিকার ফলিকুলির পরিমাণটা বহুগুণে বাড়িয়ে দেয়, সেই জন্য এই সময়ে এটাকে এলএইচ সার্জ বলা হয়। এলএইচ সার্জের জন্যই ঘটনাটি ঘটে। তাহলে 14 নম্বর দিনে যদি আমরা বলি ওভিউলেশন হয়েছে, তাহলে আমরা অ্যাভারেজ ধরে নিলাম যে 13 নম্বর দিনের রাত্রেবেলায় এলএইচ সার্জ হয়েছে। অ্যান্ট্রামের লিকার ফলিকুলির পরিমাণ বেড়েছে, চাপ সহ্য করতে পারে নাই, গোটা ওভারের দেয়ালকে ফাটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছে। এখন দেখো, এটা রিপেয়ার করতে তো সময় লাগবে, আর সেই সময়টার জন্যই কিন্তু আরেকটা ওভারি রয়েছে, এটা তুমি ধরে নিতে পারো। এটার জন্য এইভাবে মেনটেন করে উপরওয়ালা তৈরি করেছে আর কি। যেটা রিপেয়ার করবে ততদিন ওটাকে গোছাবে, ততদিন ওখান থেকে রিলিজ করবে, আবার পরের মাসে টাইম পাবে, আবার এটাকে রিপেয়ার করে পরের মাসে ওখান থেকে হবে, এইভাবে আর কি ব্যাপারটা হলো। এখানে ঘটনাটা কি ঘটেছিল দেখো, অনেক সেলের মধ্যে একটা সেল সিলেক্ট হয়েছিল, আর যে কিন্তু ছিল টুয়েন, তাই তো, ডিপ্লয়েড ছিল না। তার মানে যখন আমরা উগোনিয়াম থেকে শুরু করছি, তখন সেটা টুয়েন। আমরা একবারে উজেনেসিসের যে ফ্লো চার্ট রয়েছে, সেই ফ্লো চার্টে চলে যাচ্ছি, উজেনেসিসের ফ্লো চার্টে। তাহলে যখন উগোনিয়া রয়েছে, তখন তো সেটা টুয়েন কন্ডিশন রয়েছে। এরপর প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে, তারপর সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে। তাহলে একদম এক্স্যাক্টলি যেটা আমরা মেলদের ক্ষেত্রে দেখেছিলাম, সেরকম হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখাচ্ছি উগোনিয়া, যেটা অ্যাকচুয়ালি ডিপ্লয়েড। এবার সেটাই অ্যাকচুয়ালি মিওসিসের আগে যেমন তাকে ফুলে ফেপে বড় হতে হয়, মানে ম্যাচিওর করে, তো সেই গ্রোথ ফেজটা এখানেও আছে, মাল্টিপ্লিকেশন ফেজটা এখানে নাই। কারণ মাল্টিপ্লিকেশন ফেজ করার দরকারই পড়ে নাই, মানে অনেকের মধ্যে থেকে একজন সিলেক্ট হয়েছে। আর স্পার্মে ছিল যে একজন থেকে অনেকে তৈরি হবে, পুরো উল্টো কেস। সেই জন্য উগোনিয়া তৈরি হবে প্রাইমারি উ সাইটে। দেখো সাইট মানে সেল, তাহলে উ সাইট মানে ফিমেল সেল, প্রাইমারি উ সাইটে কনভার্ট হবে। প্রাইমারি উ সাইটে কনভার্ট হওয়ার সময় তার পরিবর্তন কিছুই হবে না, কারণ এখানে শুধুমাত্র গ্রোথ হয়েছে, আর কিছু হয়নি। তার মানে যে টুয়েন ছিল এখানেও টুয়েন থাকবে। এরপর প্রাইমারি উ সাইট থেকে, প্রাইমারি উ সাইটের উপরে মিওসিস 1 হবে, আর তখনই তৈরি করবে দুটো সেল, একটা সেল বড় আর একটা সেল ছোট। এটাকে পাশে আঁকা হয় এরকম করে, আমরা গায়ে আঁকলাম যেটা এক্স্যাক্টলি হয় সেটা, যদিও গায়েও হয় না, এক্স্যাক্টলি ভিতরে ঢুকে থাকে, ভিতরে ঢুকে থাকে এরকম একটা জায়গাতে এ পড়ে থাকে, ঠিক আছে। এটা হলো এখানকার সেলটা, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট পোলার বডি। কি হয়েছে এখানে দেখো, এখানে মিওসিস 1 হয়েছে, যার মানে এখানে একটা হ্যাপ্লয়েড সেল আর এখানে একটা হ্যাপ্লয়েড সেল দিয়েছে। এইবার এই সেলটা অ্যাকচুয়ালি, এই সেলটা মানে ওখানে নিউক্লিয়াস দিয়েছে কিন্তু উ প্লাজম দেয়নি। পোলার বডিতে নিউক্লিয়াস দিয়েছে কিন্তু উ প্লাজমটা দেয়নি, আর দিলেও একদম মিনিমাম লেভেলে দিয়েছে, যে টিকতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তার মানে গোটা উ প্লাজম একজনের দখলে রেখেছে। ক্যারিওকাইনেসিস মানে যেমন হওয়ার কথা তেমনই হয়েছে। সাইটোকাইনেসিসে গন্ডগোল করেছে বলবো না, সাইটোকাইনেসিস চালাকিটা করেছে, যে একজনকে দিয়েছে একজনকে দেয়নি। কেন দেবে? কারণ ফিমেলদের যে ইউটেরাস, সেটা একটা বাচ্চার জন্য, মানে একটা বাচ্চা গ্রোথ করলে 2.5 থেকে 3 কিলো 3.5 কিলো ওজন হলে ওই একটা বেবিকে ধরে রাখার মতো জায়গা হলো মানুষের ইউটেরাস, যার ক্ষেত্রে যেমন ইউটেরাস। তাহলে এখানে যদি দুটো ফর্ম করায়, এই লেভেলে দুটো ফর্ম করায়, তাহলে এর পরের লেভেলে আরো 4টে ফর্ম করানোর বিষয় রয়েছে, কারণ মিওসিস 2 বাকি এখনো, তো 4টে করে বাচ্চা আসবে। ইভেন এটা যদি এর পরেও যদি দুটো হয়, তার মানে দুটো বাচ্চা আসবে। এত তো স্পেস নেই, এক্সেপশনাল তো এক্সেপশনাল, উদাহরণ তো নয়।
এই কারণের জন্যই ফিমেলদের ক্ষেত্রে 4টের মধ্যে একটা, মেলদের ক্ষেত্রে তো গাদা গাদা। কারণটা বোঝা গেল? এখানে অনেক কিছু বোঝার আছে। সেটা হলো এই যে জিনিসটা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, কি হয়েছে দেখো, মিওসিস 1 চলছে, তার মানে সেখানে প্রোফেজ 1, দেন মেটাফেজ 1। ব্যাস, এই মেটাফেজ 1-এ অ্যাকচুয়ালি আটকে বসে আছে। যদি কোনো প্রোফেজ 1 লেখা আছে দেখবে, মেটাফেজ 1-এ ওই যে ক্রোমোসোমকে বাইন্ড করিয়ে এই যে টানার গল্পটা না, ওখানে সিগন্যাল দেয়নি। এই অবস্থাতেও আটকে বসে আছে। বোঝা গেল কি বললাম? এই জিনিসটা নিয়ে ও রিলিজ করে গেল। এবার রিলিজের সময় কি হয়, এই যে পোলার বডিটা একটা কোণে ছিল না, একটা কোণে ছিল, ওখান থেকে ছিটকে বেরিয়ে যায়। তো পোলার বডি গেল কোথায়? গেল এতটুকু পোলার বডি, যার ডাইলিউশনে কোনো টাইম লাগে না, পোলার বডি অস্তিত্ব হারিয়ে যাবে। পোলার বডি ওই ইনফ্যান্ডিবুলাম যে টানার জন্য বসে আছে ফেমব্রি, ওখানে পোলার বডি নেগলিজেবল। সুতরাং পোলার বডি ওখানে কোনো ভূমিকাই পালন করবে না, ও নষ্ট হয়ে যাবে পুরো। ও একমাত্র রিসিভ করে নেবে এখানে হ্যাপ্লয়েড যে ওভার রয়েছে, ইনম্যাচিওর। ম্যাচিওর বলতে পারছি না, কারণ এখানে এখনো তার যেহেতু মেটাফেজ 2-এ আটকে আছে, সেই জন্য আমরা এখানে ম্যাচিওর ওভার বলতে পারছি না। একদম না। হলো? এইবার দেখো কোথায় কি আছে ব্যাপারটা বলে দিচ্ছি। আসল গল্প যেমন বলছি তেমন। এখানে যদি ফার্স্ট পোলার বডির সঙ্গে তোমাকে এখনো দেখাতে হয়, তাহলে 3টে পোলার বডি দেখাতে হবে আমাকে। কিন্তু ফার্স্ট পোলার বডি, সেকেন্ড পোলার বডি, তারপরে থার্ড পোলার বডি কোনো অপশন থাকেই না। বলছি, এখান থেকে যখন রিলিজ করলো, ফার্স্ট পোলার বডি ছিটকে ওখানেই বেরিয়ে গেল, তাহলে রইলো পরে শুধুমাত্র ওভারটা, তাও ইনকমপ্লিট অবস্থায়। তার মানে এখান থেকে যখন বেরোবে তখন কিন্তু কন্ডিশন তার এন, সেই অর্থে। কিন্তু এন বলতে নিউক্লিয়াস নয়, কিন্তু এ ক্রোমোজোমাল স্টেজে আছে, কারণ এ সেল ডিভিশন ফেজে আছে, মিওসিস তো কমপ্লিট হয়নি। এখন ইনকমপ্লিট অবস্থায় যেটা বেরিয়েছে ওভুলেশনে, সেটা কমপ্লিট তখনই করবে যদি স্পার্ম আসে। যদি অ্যাম্পুলা পর্যন্ত গিয়ে দেখে যে স্পার্ম এসছে, স্পার্ম যখন ঢুকবে তারপরে ও বাকিটা কমপ্লিট করবে, না হলে আর করবেই না। ফালতু ঘেটে লাভ কি? হবেই না তো, প্রতিবারই তো এই ট্রাই মারে, আর হয় না, তাই না? জীবনে যদি একটা বাচ্চা না, তো একবারই তো এটার মানে সেই অর্থে এর সাকসেস পায়, যে উদ্দেশ্য নিয়ে করছে কাজগুলো, আর বাকি প্রতিবারই তো বিফলে যায়। সেই জন্য এ দেখে স্যার বেশি কেটে লাভ নেই, এখানে থাক। যদি স্পার্ম আসে তখন ডিভিশনাল ফেজটাকে আমরা কন্টিনিউ করব, সেটা তো আমরা ফার্টিলাইজেশনের সময় দেখাবো, এখন না, কারণ সেখানে একটা ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, বোঝা গেল? এটা ওভিলেশন হলো, এদিকে এখানে চলছে, কিন্তু আমাকে তো উজেনেসিস তো কমপ্লিট করতে হবে। সেই জন্য ফার্স্ট পোলার বডির গল্প এখানেই দা এন্ড। এরপর যেটা, এটা এখন আপাতত সেকেন্ডারি উসাইট, তাই না? এটা তো সেকেন্ডারি উসাইট, মানে যেটা রিলিজ করেছে সেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট না? অ্যাকচুয়ালি ওভার নয় তো, সেকেন্ডারি উসাইট অবস্থায় রিলিজ করেছে। এরপরে এর মিওসিস এখনো বাকি আছে, তাহলে মিওসিস 2 চলবে, যে সেখানেও একই কাণ্ড হবে। কিন্তু এটা কখন দেখবে, সেই ছবিতে এরকম স্পামকে দেওয়া থাকবে সব জায়গায়। যখন তুমি একটু কোনো বড় বইয়ে দেখবে না, তখন দেখবে এখানে স্পামকে দেওয়া আছে, কারণ স্পার্ম এলি এখানে অ্যাকচুয়ালি ডিভিশনটা হবে না, হবেই না। আর সেই জন্য মিওসিস 2 এর ক্ষেত্রে যখন বলছি, তখন এর লেভেল হ্যাপ্লয়েডই থাকলো, আর এর যে পোলার বডি এর সঙ্গে থাকলো, আর সেখানে তখন আমরা বলি আমরা সেকেন্ড পোলার বডি। তাহলে সেই অর্থে ফার্স্ট পোলার বডির তো কোনো অস্তিত্বই নেই, মানে তারপরে আরো ডিভিশন হওয়ার তো কোনো অপশনই নেই। বোঝা গেল কি বললাম? এটা কখন? ডিউরিং ডিউরিং ফার্টিলাইজেশন। যদি ফার্টিলাইজেশনের অপশন আসে, যদি স্পার্ম আসে, তাহলেই এর পরের ব্যাপারটা হবে, মানে মিওসিস 2 হওয়ার দরকার আছে। আর যদি না হয়, দরকার নাই, ওখানেই গল্প শেষ। তার মানে এই যে জেনেসিস প্রক্রিয়াটি জীবনের বেশিরভাগ মাসগুলোতে ইনকমপ্লিটই থাকে।
মানে সেকেন্ডারি উসাইট দশাতেই ও মৃত্যুবরণ করে, তারপরে আর এগোয় না। মানে সেই অর্থে ম্যাচিওর এগ কখনো নষ্ট হয় না, সবসময় ইম্যাচিওর এগই নষ্ট হয়, তাই না? ম্যাচিওর এগ তো তখনই হয় যখন স্পার্ম আসে ইন জেনারেল। এবার ফিউজ করার পর নষ্ট হয়ে গেছে সেসব গল্প আমরা ছাড়লাম, এগুলো এক্সেপশনাল কেস। কিন্তু প্রতিবারই ওভিউলেশনের পর যেটা বেরিয়েছে সেটা সেকেন্ডারি উসাইট, আর প্রতিবারই স্পার্ম পায়নি, আর সেকেন্ডারি উসাইট অবস্থাতেই সে ইউটেরাস পর্যন্ত এসছে, সিগন্যাল দিয়েছে আমি ফেলিওর, চল সবাই নষ্ট হয়ে বেরিয়ে যায়, যেটা পিওর্স। এটাই বছরের বেশিরভাগ সময়টা হবে, মানে জীবনের বেশিরভাগ সময়টা হবে, একবার কি দুইবার এই সময়টি হবে না। সেই জন্য আমরা বলতেই পারি মেনস্ট্রুয়াল সাইকেল আর ফার্টিলাইজেশন দুটো ঠিক অপোজিট ব্যাপার। যদি ফার্টিলাইজেশন হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ, আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল চলবে, দুটো একসঙ্গে তো নয় না। আর সেই জন্যই তো প্রেগনেন্সি চলে এলে তারপরে তার পিরিয়ডস বন্ধ হয়ে গেল। পিরিয়ডস হবেই বা কেন? কারণ পিরিয়ডস এর যে বেসিক ফান্ডামেন্টাল ব্যাপার, প্রতিবারে এগ তৈরি হওয়া নষ্ট হয়ে বেরিয়ে আসা, সেই এগ তো এখন ফার্টিলাইজ করে বাচ্চা হওয়ার রাস্তায়, তাহলে এখন আর এগ তৈরি বা করবে কেন, যে তার আবার নষ্ট হওয়ার গল্প আছে? সুতরাং গোটা প্রেগনেন্সি পিরিয়ডে তার পিরিয়ডস বন্ধ থাকবে, বেসিক জিনিস একদম। বোঝা গেল কি বললাম? তাহলে উজেনেসিস এর গল্প এখানে শেষ। আবার একবার বলছি, উগোনিয়া কোন রকম কোনো মাল্টিপ্লিকেশন ছাড়া জাস্ট গ্রোথের মাধ্যমে প্রাইমারি উসাইট ফর্ম করে। যেহেতু এখানে সংখ্যাটার একটা বিষয় রয়েছে, সেটা পিউবার্টির সময় 60 থেকে 80 হাজার পর্যন্ত বলা হচ্ছে, কিন্তু দেখো আলটিমেট আমার লাগছে 455। তাহলে যদি এরকমই ধরি, ধরো 600 লাগছে, আমি জাস্ট এমনি হিসাবে ধরছি 600 লাগছে, তার মানে এইটা থেকে এটা, তাই তো মোটামুটি। তাহলে 60,000 থেকে 600, তার মানে প্রতিবারে 1,000। এই এই জিনিসগুলো এলে একজন মাত্র সিলেক্ট হয়, সে ওভা হয়, বাকি সবাই গ্রানুলোসা, মানে ওই থিকা এক্সটার্না থেকে ইন্টারনা মোটামুটি। হ্যাঁ, এবার তুমি যদি এই সংখ্যাটা কমিয়ে 400 করো, তাহলে এই সংখ্যাটা একটু মানে বাড়াতে হবে, মানে এটাও তো 80,000ও বলছে। তাহলে এই সংখ্যা যদি আমি 400 করে দিই, তাহলে আমি বলবো 2,000 করে সেল আসে, তার মধ্যে একজন মাত্র সিলেক্ট হয় অ্যাজ এ প্রাইমারি ফলিকল। আসছে, এখনো হয়নি, হলো? এই জায়গাটা আবার একবার শেষ করে দিই। তাহলে প্রাইমারি উসাইট হলো, প্রাইমারি উসাইডে মিওসিস হলো, মিওসিস হয়ে গেলে ফার্স্ট পোলার বডি তৈরি হলো, ইম্যাচিওর অবস্থায় রয়ে গেল ওভা অ্যাজ এ সেকেন্ডারি উসাইট। ওভিউলেশন হলো, যেহেতু অ্যান্ট্রামে ফলিকল বেড়েছে, লিকার ফলিকিউলি বলা হয়, এলএইচ এর প্রভাব বেড়েছে, তাকে এলএইচ সার্জ বলা হয়। এলএইচ সার্জ হওয়ার জন্য অ্যান্ট্রামের মধ্যে লিকার ফলিকুলি বেড়েছে, বাড়ার জন্য প্রেসার পেয়েছে, প্রেসার পাওয়ার জন্য এইসব ফাটিয়ে ফুটিয়ে ইভেন যে দেওয়ালে ছিল ওভারির দেওয়াল, সেই ওভারির দেওয়ালও ফাটিয়ে বাইরে বেরিয়ে গেছে, হয়ে গেল। আচ্ছা, যে বেরোলো সে সেকেন্ডারি উসাইট, মানে ইম্যাচিওর। যদি স্পার্ম পায় তাহলে সে মিওসিস হয়ে যাবে, আর নাহলে এই অবস্থাতেই ও ঘুরতে 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 আস্তে আস্তে ও ইউটেরাসে চলে আসবে, যে নষ্ট হয়ে বেরিয়ে যাবে। তাহলে উজেনেসিস এখানে কমপ্লিট। ফার্স্ট পোলার বডি যেমন তৈরি হয়, যদি স্পার্ম আসে তাহলে সেকেন্ড পোলার বডির অপশন রয়েছে, আর যদি স্পার্ম নাই আসে তো সেকেন্ড পোলার বডির কোনো অপশনই নেই, কারণ সে তো সেকেন্ডারি উসাইট হিসাবেই নষ্ট হয়ে বেরিয়ে যাবে। তাহলে সেকেন্ড পোলার বডির অপশনই আসছে না, কারণ মিওসিস টু এর অপশনই আসছে না। ক্লিয়ার? তাহলে উজেনেসিস নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা নয়। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হলো, এই যে আমরা ওভারটাকে বলছি, ইম্যাচুরি হোক সেকেন্ডারি উসাইটই হোক, তার তো একটু ডিটেলস দেখতে হবে না? তার ডিটেলসটা হালকা করে আমরা দেখে রাখি, ফার্টিলাইজেশনের সময় নয়, আর একটু ভালো করে দেখাবো। তাহলে আমরা এইটার জুম ইন করেছিলাম এটা, আর এইটার জুম ইন এখন আমরা করতে চলেছি। দেখো, এটা হলো একটা সেলের ক্ষেত্রে যেমন প্লাজমা মেমব্রেন হয়, তেমন দেখো আমরা ইম্যাচিওর থাক আর ম্যাচিওর থাক, আমাকে তো প্লয়েডি লেভেলে হেন দেখাতে হবে না। প্লয়েডি লেভেলটা তো আমি নিউক্লিয়াস থাক আর ক্রোমোজোম থাক, আমাদের প্লয়েডি লেভেলে এরকমই দেখাতে হবে। তাহলে এই যে এটা এটা একটা সেল যদি হয়, তাহলে এটা একটা সেলের মেমব্রেন, আর এখানে এর নাম হলো ভাইটালাইন মেমব্রেন। ঠিক আছে, মেমব্রেন অন্য কিছু না। একটা সেলের ক্ষেত্রে মেমব্রেন যেমন হয়, ভাইটালাইন মেমব্রেন এক্স্যাক্টলি তাই। ওকে, এরপর নেক্সট যে লেয়ারটা দেবো আমরা,
একটু স্পেস দিয়ে, খুব ভালো করে বুঝবে এখানটা, একটু স্পেস দিয়ে আমরা নেক্সট লেয়ারটা দেবো যার নাম জোনা পেলুসিডা। তাহলে এই লেয়ারটার নাম হলো জোনা পেলুসিডা। ওকে, আর এই লেয়ারটার নাম হলো ভাইটালাইন মেমব্রেন। ভাইটালাইন মেমব্রেন ইকুয়াল টু প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, এটা বোঝার জন্য ইকুয়াল টু প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, তাহলে এর মাঝে একটা স্পেস রয়েছে, ভীষণ ভাইটাল জায়গা এটা। এর মাঝে একটা স্পেস রয়েছে যেটাকে বলা হচ্ছে পেরি ভাইটালাইন স্পেস। পেরি ভাইটালাইন স্পেস, পেরি ভাইটালাইন স্পেস। কারণ ফার্টিলাইজেশনের সময় এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যাতে পলিস্পার্মি না হয়। কোনটা? সেটা হলো ভাইটালাইন মেমব্রেন আর জোনা পেলুসিডার মাঝে যে স্পেসটা, সেই স্পেসটা। পেরি মানে বাইরে, তাহলে ভাইটালাইন মেমব্রেনের বাইরে মানে পেরি ভাইটালাইন স্পেস, একটা স্পেস রয়েছে। এই সেই জোনা পেলুসিডা লেয়ার যেখানে রয়েছে ফার্টিলাইজিন, যার প্রভাবে শুক্রাণুর অ্যাক্রোজোমের সামনের দিকে অ্যান্টি ফার্টিলাইজিন লাগানো আছে, যার নেশাতেই ছুটবে, যেই অ্যাকচুয়ালি কেমোট্যাকটিক মুভমেন্টের জন্য দায়ী। তার মানে যদি আমরা এখানে এরকম ভাবে দেখাতে পারি বোঝানোর জন্য যে এটা হলো সেই জায়গা যেটা আমরা ওই ZP3 প্রোটিন বলি, জোনা পেলুসিডা 3 প্রোটিন। হ্যাঁ, সেটা জোনা পেলুসিডা লেয়ারে রয়েছে, তাহলে সেখানে ZP3। তাহলে এটা অ্যাকচুয়ালি সেই ফার্টিলাইজিন। ফার্টিলাইজিন যার থ্রু দিয়ে যদি আমরা একটা দেখাই এরকম করে, ধর এটা স্পাম, সাপোজ এটা স্পাম, আর বেশি আঁকাতে বাড়াবাড়ি করতে চাচ্ছি না, এটা তার অ্যাক্রোজোম, আর অ্যাক্রোজোমের মধ্যে আমরা এরকম একটা সেটিংস করাচ্ছি, দেখাতে যাচ্ছি যে এটা হলো সেই জায়গা যেখানে অ্যান্টি ফার্টিলাইজিনের সঙ্গে সে ম্যাচ করাবে। তাহলে ফার্টিলাইজিন, অ্যান্টি ফার্টিলাইজিন। আচ্ছা, এখানে ধরো আমি একটা কথা জাস্ট গল্প সূত্রে বলে রাখি। ধরো কোনো একটা অ্যানিমাল আর একটা অ্যানিমাল ধরো পপুলেশন বা যৌন মিলনে গেছে, ধরো গরুর সঙ্গে মোষ পপুলেশনে চলে গেছে, তা তারপরে কি তাদের বাচ্চা সম্ভব? তার উত্তর না, কারণ ফার্টিলাইজেশন ম্যাচ করবে না। প্রথম বিষয়, ম্যাচ করবে না তো, কারণ যেমন কোন জীবাণুর ক্ষেত্রে হোস্ট স্পেসিফিসিটির ব্যাপার থাকে, তেমন এখানে জোনা পেলুসিডার গায়ে যে আমি খাপটা দেখিয়েছি আর কি, সেটা তো সবার স্পার্মের সঙ্গে ম্যাচ করবে না। তাহলে একটা যে কোনো অর্গানিজমের সঙ্গে আর একটা যে কোনো অর্গানিজমের যদি রিপ্রোডিউস করে দেওয়াও হয়, যদি ধরো আর্টিফিশিয়াল ইনসেমিনেশনও করে দেওয়া হয়, যে কথাই বলছি, কুকুরের মধ্যে ধরো গরুর স্পামকে নিয়ে গিয়ে ইনজেক্ট করে দেওয়া হয়েছে, কুকুরের ভ্যাজাইনাল রিজনে গরুর স্পামকে নিয়ে গিয়ে ইনজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে সেখানে কি সম্ভব যে কিছু তৈরি হওয়া? কিছু সম্ভব না, কারণ সেখানে এত ম্যাচই করে না। তাহলে কি করে হবে? এর জন্য অন্য প্রসেস আছে, এর জন্য হাইব্রিড আছে, সেটা আর্টিফিশিয়ালি করাতে হবে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন করাতে হবে, এইভাবে ইন ভিভোতে হবে না। বাইরে বাইরে আমরা আমরা তৈরি করাবো, সেই স্পার্ম আর এগকে আমরা জোর করে ফিউজ করাবো, সেটা আলাদা কেস, সেটা হাইব্রিডাইজেশন, নর্মাল প্রসেস নয়। ফার্স্ট পোলার বডি বেরোনোর সময় নষ্ট হয়ে গেল, সেকেন্ডারি পোলার বডি রয়ে গেল। যদি স্পার্মকে পায় তাহলে ফার্দার ডেভেলপমেন্টে যাবে। স্ট্রিংস এর জন্য যদি বলে দিই একটু বলে দিই, সেটা হলো টুইংস দু ধরনের হয়, একটা হোমোজাইগোটিক, এটা হেটেরোজাইগোটিক। হোমোজাইগোটিকের কেস এখানে আসছেই না, সেটা আমি ডেভেলপমেন্টাল পিরিয়ডে পড়াবো। হেটেরোজাইগোটিক ব্যাপারটা বলে যেতে পারে, যেমন একটা ওভারি যেমন অ্যাক্টিভেট হয়েছে, তেমন কোনো কোনো ফিমেলের ক্ষেত্রে দুটো ওভারি অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই দিকেটা হতে পারে, তা দুটো ওভারি থেকে দুটো ওভার রিলিজ করবে, দুদিকে দুটো ঘটনা ঘটবে, দুটো ওয়ালে এসে মানে বডিতে এসে, একটা ধরো ফান্ডাসে আর একটা ধরো বডির আর একটা সাইডে, দুটো ইমপ্লান্টেশন হবে, দুটোই বাচ্চা গ্রো করবে, যদি মা সব ঠিকঠাক দিতে পারে দুটোই ফুললি ম্যাচিওর করবে, টুইংস হবে।
হেটারোজাইগোটিক টুইনস দেখতে তো একদমই এক হবে না, ঠিক আছে, কারণ দুটো আলাদা ওভা, দুটো আলাদা স্পার্ম দ্বারা ফিউজ করেছে, তো দেখতে আলাদা হবে। একসঙ্গে জন্ম নিতে পারে কিন্তু এটা সেই অর্থে মিল ফিল খুঁজে পাবে না। আরো হতে পারে, সেটা হলো ধরো পোলার বডি তৈরি হয়নি, এক্সেপশনাল কেস সব, এখানে প্রাইমারি ওসাইট ইকুয়ালি ডিভাইড করেছে, হলো, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো যে দুটো যদি ইকুয়ালি ডিভাইড করে, তার দুটোই তো অ্যাকচুয়ালি ওভিউলেশনের দুজন বেরিয়েছে, তাহলে এখানে যখন সেকেন্ড মিওসিসটা হবে সেখানে কিন্তু তাকে ফার্স্ট পোলার বডি তৈরি হবে, সেখানে সেকেন্ড পোলার বডি নয়, সেখানে কিন্তু ফার্স্ট পোলার বডি, একটাই পোলার বডি তৈরি হবে সেকেন্ড মিওসিসে। এগুলো জটিল ব্যাপার স্যাপার, হ্যাঁ, এগুলো কিন্তু এক্সেপশনাল, এক্সেপশনাল কেস এগুলো। যখন টুইংস হচ্ছে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখবে যে শুধু ঘাট থেকে গলা থেকে মাথার পোর্শন পর্যন্ত দুটো আলাদা হয়েছে, বাকি গোটা বডি একটাই আছে, এরকম অনেক কিছু দেখা যায়। এগুলো সবই টুইংস হতে গিয়েও হয়নি, মানে জাইগোট, জাইগোট তো ডিভাইড করে না, মরুলাস স্টেজে ধরো এমন ভাবে ভেঙেছে পুরোটা ভাঙে নাই, খানিকটা ভেঙে রয়ে গেছে, এবার ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে খানিকটা ফরমেশন আলাদা আলাদা করে হয়েছে, বাকিটা বডি একই জায়গায় রয়ে গেছে, তারপরে দুটো মাথা একটা বডি, এরকম ভাবে সব রয়ে যায়। না অ্যাকচুয়ালি তো হয়তো না, বাস্তব তো দেখছি আমরা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে একটা পরীক্ষা করা হয়, হ্যাঁ, পরীক্ষাটা যখন যখন বাচ্চাটার বয়স উইদিন দ্য মাদার ওম, বাচ্চাটার বয়স যখন মাস তিনেক, তখন একটা অ্যানোমালি টেস্ট বলে টেস্ট করানো হয়, অ্যানোমালি টেস্ট, যেখানে অস্বাভাবিকতা খুঁজে বার করা হয়। যে বাচ্চার ক্ষেত্রে প্রত্যেকের জন্য এটা করা উচিত, ডাক্তারবাবু বলুক আর না বলুক, অ্যানোমালি টেস্ট নিজে নিজেই করে নিতে হয়, মানে যদি ডাক্তারবাবু নাও বলে, যেচে নিজেকে বলে করিয়ে নিতে হয় অ্যানোমালি টেস্টে। বাকি যত রকমের অ্যাবনর্মালিটি আসবে সেগুলো বলে দেবে আগে থেকে। ধরো তার হার্ট ঠিকঠাক ফর্ম করেনি, তার লাংস দুটো জায়গা ধরে একটা আছে, কথাই বলছি, তার হাতের কোনো ধরো প্রবলেম আছে, তার পা ডিভাইড করেনি, যত রকমের মোটামুটি ফিজিওলজিক্যাল, মরফোলজিক্যাল, প্লাস ধরো ভিসারাল অর্গানেও যদি কিছু কিছু, সব জায়গা ধরা পড়বে না, মোটামুটি অ্যাবনর্মালিটি বোঝা যাবে, অ্যাবনর্মালিটি বোঝা যাবে। সে যদি, ওর নাম অ্যানোমালি টেস্ট, হ্যাঁ, ওই টেস্টটা করিয়ে নিলে কি হবে, বাচ্চাটা অ্যাবনর্মাল হবে কিনা সেটা আগে থেকেই বোঝা যাবে। আর যদি অ্যাবনর্মাল বাচ্চাই আসছে তাকে আনবো কেন, কারণ সেটা তার জন্য যন্ত্রণাদায়ক হবে এবং ফ্যামিলির জন্য যন্ত্রণাদায়ক হবে, তাহলে সেটা ভ্রূণ অবস্থাতেই সেটাকে নষ্ট করে দেওয়াটাই বেটার হবে, কারণ তাকেও নিয়ে এসে কষ্ট দিয়ে লাভ নাই। সেই জন্যই অ্যানোমালি টেস্ট করানো হয়, বোঝা গেল। এতে কিন্তু কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডারকে খুঁজে পাওয়া যাবে না, তার জন্য অ্যামনিওসেন্টেসিস করাতে হবে, আলাদা প্রসিডিওর, বোঝা গেল। না সেটা ব্যান না, একদমই ব্যান না সেটা, হ্যাঁ, সেটা শুধু সেক্স ডিটারমিনেশন করবো না, বাকি সবই হবে। অ্যানোমালি টেস্ট হয়তো, মানে অ্যামনিওসেন্টেসিস হয়তো, কিন্তু সেটা লিঙ্গ নির্ধারণ করা যাবে না, বাকি সবই হবে। লিঙ্গ নির্ধারণ হবে, ডাক্তারবাবু জানবে কি আছে, তোমাকে বলবে না, ঠিক আছে। এবার তুমি যদি পয়সা খায় বার করতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। ডাক্তার ডাক্তার জানে, ডাক্তার জানে কি আছে, হ্যাঁ, ও বাবা, ডাক্তার তো বোঝেই, একটু ঠিকঠাক হলেই সে এমনিতেই কম্পাউন্ডারকে দিলেই সব বেরিয়ে যায়, ডাক্তারকেই বলে করে বেরিয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ, সেটা এথিক্স এর প্রশ্ন চলে আসছে, হ্যাঁ, সেটা নিয়ে মানে নর্মালি আলোচনা করা যাবে না, ওটা এথিক্যাল ব্যাপার, আর এথিক্সে যদি না বাঁধে হবে, বাঁধাও। ফার্টিলাইজিং রয়েছে ফিমেলের কাছে, অ্যান্টি ফার্টিলাইজিং রয়েছে মেলের কাছে। ফার্টিলাইজিং রয়েছে ফিমেলের জোনা পেলুসিডা লেয়ারে, অ্যান্টি ফার্টিলাইজিং রয়েছে স্পার্মের ওয়ালে, মানে মেমব্রেনে, ওয়াল মানে এখানে সবই মেমব্রেন, হলো। এরপর এরপর আরেকটি লেয়ার থাকে আমরা জানি, সেটা হলো করোনা রেডিয়েটা। আচ্ছা, করোনা মানে গোল, আমরা যে করোনায় ভুগেছি সেই করোনাও সেই জন্যই নাম তার, কারণ গোল। রেডিয়েটা কারণ রেডিয়েশনের মতো রয়েছে, সেই জন্য রেডিয়েটা, মানে এইদিকে রেডিয়েশন, এদিকে রেডিয়েশন, এই তো সেলগুলোকে দেখাতে হবে তো, এই যে রেডিয়েশনের মতো থাকে না, সেই জন্য এর নাম করোনা রেডিয়েটা। এগুলো তাই তো হলো, ঠিক আছে।
বলছি এটা তো সেই 3 নম্বর লেয়ারই হলো হিসাব মতো, কিন্তু এটা এটা জাস্ট লাইক মেমব্রেন না, এটা সেলের লেয়ারিং। বলছি এটা ছিল মেমব্রেন, জাস্ট লাইক প্লাজমা মেমব্রেন। এটা কিন্তু সেই লাইক জাস্ট লাইক প্লাজমা মেমব্রেন, কিন্তু এইটা কিন্তু মেমব্রেন না, এটা কিন্তু সেলের লেয়ারিং, যাকে ভেদ করে যাওয়ার জন্যই এই একজন স্পার্ম এসে পাত্তা করতে পারবে না। আর সেই জন্যই 8 থেকে 10 কোটি স্পার্মের গল্প রয়েছে, কারণ এই জায়গাটাকে ভেদ করতে গেলে একার পক্ষে সম্ভব নয়, অনেকের ভূমিকা লাগবে, অনেকের এনজাইম লাগবে, যারা এই লেয়ার গুলোকে ডিগ্রেড করে ভেতর দিকে যাবে। আর সেই জন্য এখানে করোনা রেডিয়েটা এই কারণের জন্য আমার আছে, যে আমি পরীক্ষা করে নেবো, যাকে তাকে দিয়ে ফিউজ করতে দেবো না, যে বেস্ট কোয়ালিটি, যে বেস্টের বেস্ট কোয়ালিটি সেই রকম একটি স্পার্মকে দিয়ে আমি ফিউজ করে দেবো। নাহলে এই যে সে এলো আর ফিউজ করে দিয়ে চলে গেল, এমন করতে দেবো না। আর সেই জন্যই এই করোনা রেডিয়েটা থাকার কারণ, যে লড়াই হবে এখানে, যা তা লেভেলের লড়াই হবে। এই লড়াইয়ের মধ্যে একজন খুব ভালো স্পার্ম এবং ভাগ্যবান স্পার্ম সে ফিউজ করবে। ভালো তো অনেকজনই থাকবে, এই লড়াইয়ে তো অনেকজনই কাছাকাছি পৌঁছে যাবে, কিন্তু তার মধ্যে যে ভাগ্যবান হবে সে গিয়ে ফিউজ করাতে পারবে, বাকিরা সবই নষ্ট হবে। সেটা আমরা ফার্টিলাইজেশনের সময় কিভাবে পলিস্পার্মি প্রিভেনশন হয়, কিভাবে একাধিক স্পার্ম প্রবেশ করতে পারে না সেটা দেখানো হবে। সেখানে ফাস্ট পলিস্পার্মি, স্লো পলিস্পার্মি প্রিভেনশন, সেগুলো দেখিয়ে দেবো। ওকে, তাহলে বিষয়টা বুঝলে যে এই যে ছবিটা দেখানো হচ্ছে সেই জিনিসটা কিন্তু এইটাই আছে, যা দেখানো হয়নি। কারণ এটা তো দেখানো সম্ভব নয় বলে তো জুম ইন করে দেখালাম। এই গোটা জিনিসটা কিন্তু এখানে আছে, এখানেই শেষ নয়। কারণ এখন মাত্র 14 দিনের কেসটা হয়েছে, বাকি 14 দিন কি হবে সেটা এখনো বাকি আছে। তাহলে সেখানে কি হবে হালকা করে বলে যেতে পারে, সেটা হলো একটা ফলের থেকে ধরো বীজ বার করে নেওয়া হয়েছে। ফলটা ধরো এরকম, যে ধরো লিচুর মতো একটা ফল, ধরো তার মধ্যে থেকে বীজটা বার করে নিয়েছি, তা লিচুর হাল তো কিশমিশের মতো হয়ে যাবে না, চুপসে যাবে তো। একটু মনে মনে ভাবো যে লিচুর মধ্যে একটা বড় বীজ থাকে, তা তার বীজটাই সম্বল প্রায়, বীজটাকে বার করে নিয়েছে, তা লিচুর হাল তো বেহাল হয়ে যাবে। তো সেই রকম অবস্থা আর কি, এর মধ্যে থেকে একটা বড় জিনিস বেরিয়ে পালিয়ে গেছে, এই যে একটা ছিল ও তো ফেটে বেরিয়ে পালিয়ে গেছে, আর সব চুপসে আলটিমেট এই হাল হয়ে গেছে। কর্পাস লিউটিয়াম, লিউটেইন নামক একটি ইয়েলো, মানে লিউটিয়াম কথাটির অর্থই হলো ইয়েলিস। হ্যাঁ, তো ইয়েলো কালারের একটা পিগমেন্ট থাকে বলে এর নাম লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম। এরপর এটা একটা আকার আকৃতিতে খানিকটা বড় হবে, এই জায়গাগুলো কিন্তু খুব মানে মাইনিউটলি দেখবে আর কি। হ্যাঁ, যখন এখান থেকে এ হলো সে কিন্তু তুলনামূলক ছোট, তারপরে কিন্তু স্টেজে এ বড়, তারপরে কিন্তু যদি মেনস্ট্রুয়াল সাইকেলই পড়ায় তাহলে আস্তে আস্তে ছোট করব, আর যদি ফার্টিলাইজেশন হয় তাহলে গল্প আলাদা। আমরা যেহেতু মেনস্ট্রুয়াল সাইকেল পড়াচ্ছি, তাহলে বুঝতে হবে যে এই গোটা পোর্শন জুড়ে কাজ করছে সেই 13 নম্বর দিনের রাতে শুরু হয়েছে এলএইচ এর ক্ষরণ, তারপর কিন্তু বাকি কাজটা কিন্তু এলএইচই করছে এই সময় পিরিয়ড, এই সময়কালটা, হ্যাঁ এই সময়কালটা এলএইচই করছে। তাহলে এখানে এলএইচ এর ক্ষরণ বাড়বে, বাড়ার জন্য এখানে কর্পাস লিউটিয়াম ফুললি ম্যাচিওর হবে, তার মানে সেখানে প্রোজেস্টেরন হরমোন যা বেরোয় এখান থেকে সেটা বেরোবে। আচ্ছা, আমি একটা জিনিস বলা হয়নি বলছি, সেটা হলো প্রথম 14 দিন যেমন এফএসএইচ, তেমন প্রথম 14 দিন এখান থেকে বেরোনো হরমোনের নাম ইস্ট্রোজেন। পরের 14 দিনে যেমন এলএইচ পিটুইটারির, তেমন পরের 14 দিনের এখানকার হরমোন হলো প্রোজেস্টেরন। হলো, এখানেও প্রোজেস্টেরনের লেভেল জিরো না, এখানেও ইস্ট্রোজেন লেভেল জিরো না, কেউ জিরো না, এখানেও এলএইচ এর লেভেল জিরো না, এখানেও এফএসএইচ এর লেভেল জিরো না, জিরো কিন্তু কেউ না, গ্রাউন্ড লেভেলে আছে, কম আছে, মানে জিরো না, কম আছে। আরেকবার ভালো করে, যখন ডে 14, তুমি একবার ভেবে দেখো, ডে 14 থেকে ডে 14 জাস্ট ওভিউলেশন হলো, এখন ডে 14 আগে থেকেই ও আরম্ভ করে দিয়েছে টানার জন্য। এবার ওভিউলেশন হওয়ার পরই টানবে, ধরে নিলাম টানবে, রিসিভ করলো, রিসিভ করার পর ওখান থেকে অ্যাম্পুলাতে আসতে 3 দিন টাইম লাগবে, ওইখান থেকে অ্যাম্পুল আসতে 3 দিন টাইম লাগবে। যদি ডে 14 ধরে চলি তাহলে ডে 17 হলো, তাহলে ডে 17 অ্যাম্পুলা রিজিয়নে এই টাইমে স্পার্ম পেতে হবে। তার মানে যখন তখন কপুলেশন বা যৌন মিলনে গেলে কখনোই বাচ্চা আসা সম্ভব নয়। সেই অর্থে 3rd উইক মোস্ট ইম্পর্টেন্ট যদি বাচ্চা নিতে চাইছে, আর 3rd উইক মোস্ট ইম্পর্টেন্ট
যদি বাচ্চা না নিতে চাইছে তাহলে কোপুলেশন বা যৌন মিলন উইদাউট এনি প্রোটেকশন যাওয়া মানে ইম্পর্টেন্ট বিষয়। এখন নিতে চাইছে না না নিতে চাইছে সেটার উপর ডিপেন্ড করছে। কেউ বাচ্চার জন্য পাগল হয়ে বসে আছে, তাহলে তার জন্য থার্ড উইক, মানে যদি বাইরে থাকে তাহলে বাড়ি আসতে হলে থার্ড উইকে বাড়ি আসতে হবে। বারবার ফার্স্ট উইকে সেকেন্ড উইকে বাড়ি আর ফোর্থ উইকে বাড়ি এলে হবে না, থার্ড উইকে বাড়ি আসতে হবে। গোদা বাংলায় বললে যেটা বুঝবে না। পড়ানো পড়াশোনাটা এমন করেই করা উচিত তাতে হয়তো লেভেল একটু নিচে গেলেও যেন আসল জিনিসটা বুঝতে পারি যে ব্যাপারটা কি। তাহলে টাইমিং এখানে বিশাল ব্যাপার। টাইমিংটা অ্যাডজাস্ট না করলে কখনোই সাকসেস হবে না। তাই বলে কি হয় না, ফার্স্ট উইকে হয়ে যায়। কপাল খারাপ থাকলে ফার্স্ট উইকে হইতে পারে। খারাপ কেন বলছি, ধরো সে বাচ্চাকে চাইছিল না, তাহলে খারাপ খারাপ কপাল হয়ে গেল। হ্যাঁ, প্রোজেস্টেরন তাহলে দেখো ভালো করে ভেবে দেখো, এইখানে যখন ডে 14 রিলিজ করলো, ডে 17 যখন ওখানে চলছে তখন এও তো লেভেল এগুচ্ছে। এইখানে যে প্রোজেস্টেরন প্রায় পিক পয়েন্টে উঠেছে, তার মানে যখন আমপুলাতেও হাজির, স্পার্ম এসে হাজির ধরলাম, তাহলে ফিউজ করবে, তাহলে আর কর্পাস লিউটিয়ামকে নষ্ট করার দরকার নাই। এরপর কর্পাস লিউটিয়ামের আকার আকৃতি কয়েক গুণ বেড়ে যাবে এবং সেটার 280 দিন টাইম পিরিয়ড থাকবে। কারণ তখন কর্পাস লিউটিয়ামেরই দায়িত্ব হলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন তো বার করতোই, এখন ইস্ট্রোজেনও বার করতে হবে ওকে, সেই লেভেলে হবে। তো এখান থেকে গল্পটা কিন্তু দুটো জিনিস আলাদা হবে। মেনস্ট্রুয়াল সাইকেল হলে গল্প আলাদা, আর যদি ফার্টিলাইজেশন হয় গল্প আলাদা। আর যদি মেনস্ট্রুয়াল সাইকেল চলে তাহলে যেমন আছে, এখানে এসে দেখলো 17 নম্বর দিনে স্পার্ম নাই, অপেক্ষা করবে নাকি? তাই অপেক্ষা করবে না, আস্তে আস্তে স্পার্ম নাই বলে ও এগোতে থাকবে। সুতরাং স্পার্ম নাই মানে ব্যর্থ, তাহলে এ বললো আর বাড়িয়ে কি করবে, এবার ছোট করো। প্রোজেস্টেরন লেভেল কমছে কমছে কমছে, কর্পাস অ্যালবিকান্স, অ্যালবিকান্সে প্রোজেস্টেরন লেভেল প্রায় জিরোর দিকে। আর প্রোজেস্টেরন লেভেল না থাকা মানে হলো মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ, কারণ মায়োমেট্রিয়ামের দেখভালের দায়িত্ব প্রোজেস্টেরনের। তাহলে প্রোজেস্টেরন আছে মানে মায়োমেট্রিয়াম ওকে, প্রোজেস্টেরন নাই মানে মায়োমেট্রিয়াম গড়বড় করছে, মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করাচ্ছে, মানে এবার ওই ঝেড়ে ফেলে দেবে আগে, দায়িত্ব শেষ, কারণ আলটিমেট তো হয়নি কিছু। তাহলে কর্পাস অ্যালবিকান্স হওয়া মানে প্রোজেস্টেরন লেভেল কমে যাওয়া, আর তার মানে রক্তে প্রোজেস্টেরন লেভেল শো করাচ্ছে না, বডি এটাই বুঝে নেবে যে এবারে স্পার্ম আসেনি, তার মানে তারপরেই পিরিয়ডস হয়ে যাবে। এখন এটা যদি জানুয়ারি মাসের 28 তারিখ হয়, সাপোজ আমি 1 তারিখ থেকে শুরু করেছিলাম, তাহলে এবার যদি ধরো জানুয়ারি মাসের 29 তারিখে একটা বিয়ে বাড়ি আছে, দিদির বিয়ে, তাহলে সেই মেয়েটা কখনোই চাইবে না তার পিরিয়ডস হোক, মানে এটা একটা সো কল্ড একটা ঝামেলার বিষয়। তাহলে সেই জন্য সে কি করবে, একটা প্রোজেস্টেরন আছে এমন ট্যাবলেট খাবে। ব্যাস, মেয়েটা গিয়ে দোকানে বলে যে পিরিয়ডস পিছোবার ট্যাবলেট দিন, দোকানদারও দিয়ে দেবে। তার মানে ওখানে কিছু নাই, প্রোজেস্টেরন আছে, প্রোজেস্টেরন আছে। তাহলে প্রোজেস্টেরন লেভেল যতক্ষণ পর্যন্ত দেখাবে ব্লাডে আছে ততক্ষণ বডি অত বোঝে না, বডি বুঝবে না সব ঠিকঠাক আছে, এখনই পিরিয়ডস এর প্রয়োজন নাই। এবার ধরো ধরো আমি কথাই বলছি 29 তারিখে আটকাতে হবে, তাহলে কিন্তু 29 তারিখে গিয়ে খেলা হবে, তার কয়েকদিন আগে থেকে আরম্ভ করে দিতে হবে। ধরো আমি কথা বলছি 26 তারিখ থেকে শুরু করতে হবে, 25 তারিখ থেকে শুরু করে দিতে হবে খেতে, কারণ প্রোজেস্টেরন লেভেল কখনো কমতে দেওয়া যাবে না। তাহলে ও সবসময় ইন্ডিকেশন করাবে যে প্রোজেস্টেরন লেভেল ঠিকঠাক আছে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে, তার মানে ও পিরিয়ডস করে দেবে না। এবার ধরো বিয়ে বাড়ি শেষ হয়ে গেল, ট্যাবলেট বন্ধ করে দিল, তাহলে ও দেখা গেলো 2-1 দিন পরে পিরিয়ডস হয়ে গেল। এইবার যখন আমি সাইকেলকে গন্ডগোল করাবো তখন তো সেও আমাকে গন্ডগোল করাবে, তাহলে পরের সাইকেল গুলো সব তো গন্ডগোল করে দিয়েছো তুমি, তাহলে এটা তো মানে গুড হ্যাবিট না, অবভিয়াসলি এটা গুড হ্যাবিট না। এবার প্রয়োজনে এটা হতে পারে, 2-1-4 বার করা যেতে পারে, কিন্তু এটা একটা গুড হ্যাবিটের মধ্যে পড়ে না, কারণ এটা তুমি ন্যাচারাল সাইকেলকে তুমি ব্রেক করে দিচ্ছ। মানে গোটা সিস্টেমটাই আবার সিস্টেমেটিক ওয়েতে আসতে আরো বেশ কিছুটা সময় লাগিয়ে দেবে। এবং বারবার এটা করলে কিন্তু সেহেতু বাচ্চা আসা হ্যান ত্যানে অনেক প্রবলেমও হতে পারে। ভয় খাওয়ার কিছু নেই, কিন্তু অনেক কিছুবার করা যেতে পারে, কিন্তু বেশিবার এসব না করাই ভালো। প্রাইমারি ইউসাইডে ক্রোমোজোম নাম্বার 46 হয়, প্রাইমারি ইউসাইডে ক্রোমোজোম নাম্বার অবভিয়াসলি 46 হয়। প্রাইমারি ইউসাইডে কিচ্ছু হয়নি, তার মানে 2n আছে 46, সেকেন্ডারি ইউসাইডে n আছে মানে 23, এখানেও n আছে মানে 23। এই থাক নাকি, দেখবো চেষ্টা করে নেক্সট দিন যাতে শেষ করে দেয়।